শহর জুড়ে নিস্তব্ধতা। ঢাকা শহরের মতো ব্যস্ত শহরের মানুষগুলো নিস্তব্ধতার মায়া জালে আবদ্ধ। রাত প্রায় একটা চই চই। ধানমন্ডিতে গেমস ক্লাবে একটা ছেলে চিল্লিয়ে যাচ্ছে, গেমসের মাঝে এতটাই আকৃষ্ট যে তার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সে বিষয় একদমই তার খেয়ালে নেই। তার গেমসের ব্যাঘাত ঘটিয়ে তার ফোনে কল আসে। প্রথমবার কলটা বেজেই কেটে যায়, আবারও কল দিচ্ছে, না পেরে কলটা রিসিভ করতেই। আরিয়ান, তোকে নিয়ে পারি না। যত সব। তোর বাপ মরে শান্তিতে আছে, তোকে আমার কাছেই রেখে গেছে। আমি মরলে বুঝবি। এখনও তুই গেছস খেলাই, বাসায় গিয়ে খেয়ে নে। আজ আমার রাতে ডিউটি, কাল দেখা হবে। তাড়াতাড়ি বাড়ি যা। কথাগুলো বলে আয়ানের মা নাজমা বেগম কলটা কেটে দেয়। হাসুন, আয়ার সম্পর্কে কিছু বলি। এতক্ষণ যে ছেলেটা গেমস খেলায় মগ্ন ছিল তার নাম আরিয়ান মাহমুদ। ছোটবেলায় বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন থেকে নাজমা বেগম সংসার চালানোর জন্য একটা হসপিটালে নার্সের চাকরি নেয়। আরিয়ান সারাদিন গেমস খেলায় মগ্ন থাকে। গেমস খেলায় নাম্বার ওয়ান, আজ পর্যন্ত তাকে কেউ হারাতে পারেনি। তার চারজন সঙ্গী আছে যাদের সাথে গেমস দুনিয়ায় এসে পরিচয় হয়, তবে তারা একে অপরকে আজ পর্যন্ত দেখেনি। বাকি সব কিছু গল্পের সাথে থাকুন, জানতে পারবেন। গল্পে ফেরা যাক। আরিয়ান গেমস খেলা শেষ করে ক্লাব থেকে বের হবে, তখনই আরিয়ানের পাশে থাকা একটা ফোন বেজে উঠল। আরিয়ান তাকে দেখে তার সাথে বসে গেমস খেলছিল সেই মেয়েটার ফোন সম্ভবত ভুলে রেখে গেছে। আরিয়ান ফোনটা রিসিভ করতেই। হ্যালো, কে বলছেন? জি, আমি আরিয়ান। আপনার পাশে বসে গেম খেলছিলাম। সরি, আমার ফোনটা ভুলে ফেলে গেছি। তুমি একটা কাজ করো, আমি তোমাকে ঠিকানা দিচ্ছি, ফোনটা দিয়ে যাও, বিনিময়ে তোমাকে 10,000 টাকা দিব। আরিয়ান বুদ্ধিমান একজন ছেলে। সে এমনিতেই সারাদিন বেকার বসে থাকে। যদি ফ্রিতে 10,000 টাকা পেয়ে যায় তাহলে বেশ কিছুদিন আয়েসে গেম খেলে কাটাতে পারবে। কথাগুলো ভেবেই মেয়েটার থেকে ঠিকানা নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 35 মিনিটে মেয়েটার বাসার সামনে গিয়ে দাঁড়ায়। দরজার সামনে গিয়ে টোকা দেওয়ার আগেই ভিতর থেকে আওয়াজ আসে। ভেতরে এসো। আয়ান ভেতরে গিয়ে দেখে মেয়েটা শুধুমাত্র একটা তাওয়াল পেঁচিয়ে সোফায় বসে আছে। চুলগুলো থেকে পানি পড়ছে, তার মানে একটু আগেই মেয়েটা গোসল করে বের হয়েছে। আয়ান ভালো করে তাকিয়ে দেখে প্রায় তাওয়ালটা হাঁটুর ওপর পর্যন্ত উঠে আসে। মেয়েটার আপত্তিকর জায়গাগুলো স্পর্শ দেখা যাচ্ছে। কোনো বৃদ্ধা মানুষও মেয়েটাকে দেখলে ঝাঁপিয়ে পড়বে। বাসাটা একেবারে ফাঁকা, হয়তো আর কেউ থাকে না। আয়ান নিজেকে কন্ট্রোল করে দাঁড়িয়ে আছে, মেয়েটার ডাকে বাস্তবে ফিরে। ফোনটা এখানে রেখে এই নাও তোমার 10,000 টাকা, নিয়ে চলে যাও। আয়ান ফোনটা দিয়ে টাকাগুলো নিয়ে দ্রুত বের হয়ে যায়। রাস্তায় গিয়ে হাঁপ ছেড়ে বাসে, মনে মনে বলে। মালটা হেব্বি করা। মন চাইছিল একটু জড়িয়ে ধরে। হুশ, আমি এগুলো কি ভাবছি? আমি তো এক নারীতে আসক্ত হব। কথাগুলো বলে আরিয়ান হেসে দেয়। তখনই মনে পড়ে তার মা তো বাসায় নেই। আজ এই সুযোগ, এক পেক মারলে কিছুই হবে না। কথাগুলো ভেবে একটা বিয়ার নিয়ে বাসায় চলে যায়। পরের দিন অনেকে চিল্লাচিল্লি আওয়াজ শুনে চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠে। চোখ খুলে সামনে এতগুলো পুলিশ দেখে হতভম্ব হয়ে যায়। তাকে দেখে তার হাতে হাত করা। আরিয়ানের কিছুই মাথায় ঢুকছে না, চিল্লিয়েই বলতে থাকে। আমার হাতে হাত করা কেন? আমি কি করেছি? আর আপনারা আমার বাসায় কি করেন? চুপ শালা! একটা মেয়েকে রেপ করে ছুরি দিয়ে খুন করেছিস, আর বাসায় এসে দিব্যি ঘুমাচ্ছিস, আর এখন বলছিস তোকে হাত করা কেন পড়াচ্ছি? শালা রেপিস্ট! পুলিশ অফিসারের কথা শুনে আরিয়ানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এগুলো কি বলছে? কে কাকে আবার রেপ করলো? পুলিশ অফিসারের বলার সময় আরিয়ানের মা নাজমা বেগম উপস্থিত হয়। ছেলের হাতে হাত করা আর পুলিশ দেখে কান্না করে দেয়। তবু নাজমা বেগম নাছরবান্দা, ওনার ছেলে এমন কাজ করতেই পারে না। উনি প্রমাণ জিজ্ঞাসা করলে কালকে রাতে আরিয়ান ওই মেয়েটার কাছে যাওয়ার ভিডিও দেখায়, আর মেয়েটাকে যে চাকু দিয়ে খুন করা হয়েছে সেখানে আরিয়ানের ফিঙ্গারপ্রিন্ট পায়। আরিয়ানের হাত ঘড়িটাও পাওয়া যায়। সব প্রমাণ বলছে খুনটা আরিয়ানই করেছে, আর খুনের আগে মেয়েকে বেশ কয়েকবার রেপ করা হয়েছে। নাজমা বেগমের সামনে আরিয়ানের কলার ধরে টানাটানি করে নিয়ে যায় পুলিশ। আরিয়ানকে জেলখানায় বন্দি করা হয়। নাজমা বেগম অনেক দরাদরি করতেছে ছেলেকে ছাড়ানোর জন্য, তবুও পাচ্ছে না।
অনেক উকিলের পিছু পিছু ঘুরছে, কেউ কেসটা নিতেই চাচ্ছে না, কারণ সমস্ত প্রমাণ আরিয়ানের বিরুদ্ধে। সকাল থেকেই নাজমা বেগম থানায় দাঁড়িয়ে আছে ছেলেকে এক নজর দেখার জন্য। আয়াস সাহেব মারা যাওয়ার পর থেকে আরিয়ানের কোনো চাই অপূর্ণ রাখেনি। নিজে কাজ করে, তবু ছেলেকে কাজ করতে দেয় না। কথাগুলো ভেবেই নাজমা বেগমের চোখগুলো ভেজে আসে। পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করে ছেলের সাথে কথা বলার পারমিশন পেয়েছে। বাবা, তুই একদম চিন্তা করবি না। আমি জানি তুই কোনো কিছু করিসনি। তোর উপর আমার বিশ্বাস আছে। আমি একজন উকিলকে রাজি করিয়েছি তোর কেস নিয়ে আদালতে লড়বে। মায়ের মুখের দিকে তাকিয়ে আরিয়ান কান্না করে দেয়। আম্মু, আমি কোনো রেপ বা খুন করিনি। নাজমা বেগম আরিয়ানকে সান্ত্বনা দিয়ে চলে যায়। আরিয়ান গিয়ে বসে পকেটে হাত দিয়ে কি জানি হাতে আসে, নিয়ে দেখে একটা কাগজ। কাগজটা খুলতে কিছু লেখা সামনে আসে। রহস্য একটা নাম মাত্র, এই নামের পেছনে হাজার রহস্য বিরাজমান। আমি রহস্য নিয়ে খেলতে ভালোবাসি, আর খুন করা আমার নেশা। লেখাটা পড়ে আরিয়ানের মাথায় কিছুই ঢুকে না। তখনই কেউ একজন আরিয়ানের মুখ বরাবর লাথি মারে। আরিয়ান মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়ে। মুখ তুলে গল গল করে রক্ত পড়ছে। আস্তে আস্তে সামনে তাকিয়ে দেখে, আচ্ছা, কোনটা আরিয়ান করেছে, নাকি তার পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে? লেখাটা পড়ে আরিয়ানের মাথায় কিছু ঢুকে না। তখনই কেউ একজন আরিয়ানের মুখ বরাবর লাথি মারে। আরিয়ান মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়ে। মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে। আস্তে আস্তে সামনে তাকিয়ে দেখে একটা মোটা তাজা লোক দাঁড়িয়ে আছে। তার সাথে বেশ কয়েকজন লোকও আছে। তাদের মাঝে একজন বলে উঠল, জেলখানায় এসে পায়ের উপর পা তুলে বসে আছিস। এখানের কিছু রুলস আছে। বসকে সালাম দিয়ে চলবি, না হয় মেরে পুঁতে রেখে দিব। সালাম দে। আরিয়ান আস্তে আস্তে উঠে কোনো রকম দাঁড়িয়ে যে লোকটা তাকে লাথি দিয়েছিল তাকে সালাম দেয়। আরিয়ানের সালাম দেওয়া দেখে তাদের মাঝে একজন লোক আরিয়ানকে সজোরে থাপ্পড় দিয়ে বলে, এবারের জন্য তোকে ছেড়ে দিয়েছি, নেক্সট টাইম বসকে দেখে সালাম দিবি। কথাগুলো বলে লোকটা চলে যায়। আরিয়ান ব্যথায় কুকড়াতে থাকে। নাক ফেটে রক্ত বের হয়ে আসছে। দ্বিতীয়বার থাপ্পড়ের কারণে ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। আরিয়ানের মাথায় আছে না মেয়েটাকে খুনটা কে করতে পারে। সে তো ফোন দিয়ে টাকা নিয়ে চলে আসে, তাহলে মেয়েটাকে খুনটা করলো কে? আর জেলে আসার পর এই লোকগুলো তাকে মারছে কেন? কিছুই মাথায় ঢুকছে না। আরিয়ান ফ্লোরে শুয়ে পড়ে আস্তে আস্তে ঘুমিয়ে যায়। এদিকে নাজমা বেগম অনেক উকিলের কাছে দৌড়াদৌড়ি করার পরেও ওনাদের হয়ে কেউ কেসটা লড়ার সাহসই পায় না। কারণ একটাই, সব প্রমাণ আরিয়ানের বিরুদ্ধে। তবে তাদের মাঝে একজন বলেছে, যদি কেউ পারে তাহলে সেটা তারেক সাহেবই পারবে। তারেক সাহেব হচ্ছে এখানকার সব থেকে বড় ব্যারিস্টার। নাজমা বেগম তারেক সাহেবের অফিসের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। একটু পর তারেক সাহেবের সাথে দেখা করার সুযোগ পায়। উনি সব কিছু খুলে বলার পর তারেক সাহেবও না করে দেয়। নাজমা বেগম না পেরে তারেক সাহেবের পায়ে পড়ে যায়। তারেক সাহেব সাথে সাথেই উঠিয়ে বলল, কি করছেন আপনি? আমি আপনার অনেক ছোট হব, আর আপনি কি না আমার পায়ে পড়ছেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনার কেসটা নিব। আপনি বাসায় যান। নাজমা বেগম অনেক খুশি হয়ে যায়। উনি সিদ্ধান্ত নেয় কালকে তারিফ সাহেবকে নিয়ে আরিয়ানের সাথে দেখা করতে যাবে। আরিয়ান ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, কারণ তার পুরো শরীর ভিজে একাকার। তাকে দেখে যারা মেরেছিল তাদের মাঝে একজনের এই কাজ। আরিয়ান ছোট ছোট চোখে তাকিয়ে থাকে। তখন লোকটা বলে, তুই এখানে পরে পরে ঘুমাচ্ছিস। তোকে কি বলেছিলাম? চল, বস তোকে ডাকে। না গেলে তোর কপালে শনি আছে। কথাগুলো বলে লোকটা চলে যায়। আরিয়ান ধীরে ধীরে লোকটাকে ফলো করে তার পিছু পিছু যায়। লোকটা একটা রুমের ভিতরে ঢুকে। আরিয়ান তাকে অনুসরণ করে ঢুকে দেখে তাদের যে বস শুয়ে আছে আর বাকিরা হাত পা টিপে দিচ্ছে। আরিয়ান যাওয়ার পর তাদের বস উঠে বসে আর বলে, আজ থেকে তুই আমার কাজ করবি। এদিকে গোসলখানা আছে, যা গিয়ে আমার কাপড়গুলো ধুয়ে দে। লোকটা কথাগুলো বলে তার কিছু কাপড় আরিয়ানের দিকে ফিক্কা দেয়। আরিয়ান মনে মনে ভাবে তার নিজের কাপড়গুলো কখনো ধুয়ে দেখেনি, আর আজ জেলখানায় তাকে অন্যের কাপড় ধুয়ে দিতে হচ্ছে। আসলে ভাগ্য কাকে কোথায় নিয়ে দাঁড় করায় তা বলাই মুশকিল। আরিয়ান কাপড়গুলো নিয়ে খুব কষ্ট করে ধুয়ে দেয়। বাইরে বের হতেই একজন লোক আরিয়ানকে ডাকে। আরিয়ান লোকটার কাছে যাওয়ার পর লোকটা বলে, তুমি কি নতুন এসেছো? জি। তার জন্যই হাত কাটা স্বপন তোমাকে এভাবে খাটাচ্ছে। নতুন কেউ আসলে যে এভাবে কাজ করায়, জেলখানায় সবাই তার কথায় ওঠবস করে। কেউ কথা না মানলে তাদের অনেক মারধর করে।
লোকটা কথাগুলো বলে চলে যায়। এদিকে আরিয়ান চিন্তায় অস্থির। সে কি আদৌ ছাড়া পাবে? তার মা কি পারবে তাকে ছাড়িয়ে নিতে? খুব কান্না পাচ্ছে তার। কেন সে 10,000 টাকার লোভ করতে গেল? কথায় আছে, লোভ মানুষকে মৃত্যুর দুয়ারে দাঁড় করায়। আরিয়ানের মনে হচ্ছে তাকে তার লোভটাই মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে। এভাবে দিনটা চলে যায়। নাজমা বেগম তারেক সাহেবকে নিয়ে আরিয়ানের সাথে দেখা করে অনেক কিছু জিজ্ঞাসা করে। কথা বলে নাজমা বেগমকে নিয়ে তারেক রহমান চলে যায়। এভাবে কয়েকদিন চলে যায়। আরিয়ানকে প্রতিদিন নানান অজুহাতে হাত কাটা, স্বপন মারধর করে। আরিয়ানের সহ্য করা ছাড়া আর কিছুই করার নেই। রাত প্রায় 2টো সুই সুই। একটা লোক চেয়ারে বসে অট্ট হাসিতে ফেটে পড়েছে আর বলছে, অন্যের কান্নায় এত আনন্দ পাই কেন? অন্যকে ছটফট দেখে আমার আলাদা তৃপ্তি আছে কেন? পাপীরা পাপ করে আর আমি স্বয়ং পাপ। আজ তারেক সাহেব একা আসে, নাজমা বেগম আসে না। তারেক সাহেবকে দেখে আরিয়ান প্রশ্ন করে, আপনি একা কেন? আম্মু কোথায়? আম্মু আসেনি? আম্মু কি আমার উপর রাগ করে আছে? আরিয়ানের কথায় জবাবে তারেক সাহেব আরিয়ানকে একটা সিরকুট ধরিয়ে দেয়। সেখানে লেখা, আরিয়ান বাবা, আমি তোর অপদার্থ মা। তোকে আমি কিছুই দিতে পারিনি। আমি চাই না আমি বেঁচে থাকতে তোর মৃত্যু হোক। তাই আমি চলে যাচ্ছি। তুই আমাকে মাফ করে দিস। তোকে সবসময় বকাবকি করেছি, কখনো বলিনি তোকে আমি অনেক ভালোবাসি বাবা। তোর আম্মু তোকে অনেক ভালোবাসে। আমাকে মাফ করিস বাপ। লেখাটা দেখে আরিয়ান কান্না করে দিয়ে বলে, আম্মু? আম্মু কোথায়? বিনিময়ে তারেক সাহেব বলে, তোমার আম্মু গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। আর এই নাও, এই মালাটা তোমাকে দিতে বলেছিল। এটা সব সময় পরে থাকতে। আর তুমি অপরাধ মেনে নাও, আমি তোমার সাজা কম করিয়ে দিব। কথাগুলো বলে তারিফ সাহেব চলে যায়। আরিয়ান খুব করে কান্না করে। তার বেঁচে থাকার সম্বল, তার মাটাও তার ভুলের জন্য আজ দুনিয়া ছেড়ে চলে গেল। নিজেকে কখনো মাফ করতে পারবে না। আরিয়ানের কান্না করার মাঝে হাত কাটার স্বপন এসে আরিয়ানকে থাপ্পড় মেরে বলে, শালা, তোকে কাজ দিয়েছিলাম, করেছিস? একে তো নিজের মায়ের মৃত্যুর জন্য নিজের দোষ দিচ্ছে আর নিজেকে অপরাধী মনে করছে। সেখানে যখন স্বপন এসে আরিয়ানকে থাপ্পড় মারে, আরিয়ানের চক্ষুগুলো রক্তবরণ ধারণ করে। বসা থেকে উঠে মুখ বরাবর সজোরে একটা পাঞ্চ মারে। আরিয়ানের পাঞ্চের কারণে হাত কাটার স্বপন 10 হাত দূরে গিয়ে পড়ে। মা বলে চিল্লিয়ে ওঠে। তার চিল্লানোর আওয়াজ শুনে তার সাথে লোকগুলোও আসে। আরিয়ান একে একে সব কয়টাকেই শুইয়ে দেয়। হুট করে পিছন থেকে একজন ছুরি দিয়ে আরিয়ানের পিছনে বসিয়ে দেয়। আরিয়ান পিছনে তাকে লোকটাকে সজোরে লাথি মারে। আস্তে আস্তে চোখগুলো ঝাপসা হয়ে আসে। যখন চোখ খুলে তখন নিজেকে, তারা সাহেবের কথায় কি আরিয়ান নিজে না করা অপরাধ স্বীকার করবে? অর্ণের খুনির অপরাধ আরিয়ান কি নিজের ঘাড়ে নেবে? আরিয়ানের মা কি সত্যি আত্মহত্যা করেছে? আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। একে তো নিজের মায়ের মৃত্যুর জন্য নিজেকে দোষ দিচ্ছে আর নিজেকে অপরাধী মনে করছে। সেখানে যখন স্বপন এসে আরিয়ানকে থাপ্পড় মারে, আরিয়ানের চক্ষুগুলো লাল বর্ণ ধারণ করে বসা থেকে উঠে মুখ বরাবর সজোরে একটা পাঞ্চ মারে। আরিয়ানের পাঞ্চের কারণে হাত কাটা স্বপন 10 হাত দূরে গিয়ে পড়ে। মা বলে চিল্লিয়ে ওঠে। তার চিল্লানোর আওয়াজ শুনে তার সাথে লোকগুলোও আসে। আরিয়ান একে একে সব কয়টাকে শুয়ে দেয়। হুট করে পিছন থেকে একজন ছুরি দিয়ে আরিয়ানের পিছনে বসে দেয়। আরিয়ান পিছনে তাকিয়ে লোকটাকে সজোরে লাথি মারে। আস্তে আস্তে চোখ ঝাপসা হয়ে আসে। যখন চোখ খুলে তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। আরিয়ান সব কিছু মনে করার চেষ্টা করে। এখন আরিয়ানের কাছে সব কিছু ক্লিয়ার। আরিয়ান চিন্তা করে এমনিতেও জেলখানায় পচে মরতে হবে, তার চেয়ে বরং পালিয়ে গিয়ে খুনের রহস্য উদ্ঘাটন করাই বেটার। আর এটাই সুযোগ এখান থেকেই পালানোর। বাইরে গিয়ে দেখে করা সিকিউরিটি, তবে জানলা দিয়ে যাওয়া যাবে, কারণ সেই নিচতলার বেড়ে শুয়ে। রাত 2টো সুই সুই। আরিয়ান এখনো সজাগ। আজকে যেভাবেই হোক পালাতে হবে। আস্তে আস্তে জানলার পিচগুলো খুলে যেই বের হবে তখন একজন পুলিশ দেখে চিল্লানো শুরু করে। আরিয়ান কোনো রকমে বের হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াতে লাগে, কারণ আরিয়ান আগ থেকেই জখম ছিল। হাসপাতাল থেকে বের হয়ে যেই রাস্তায় যায় তখনই একটা মাইক্রো এসে তার সামনে দাঁড়ায়। মাইক্রোতে দুজন লোক, তার মাঝে একজন বলে উঠল, আরিয়ান, জীবন বাঁচাতে হলে মাইক্রোতে উঠে বসো। আমরা তোমাকে বাঁচাতে এসেছি, ফার্স্ট। লোকটার কথা শুনে আরিয়ান কোনো চিন্তা ছাড়াই মাইক্রোতে উঠে বসে, কারণ আপাতত পুলিশ থেকে বাঁচতে পারলেই হয়।
তারা কারা পরে দেখা যাবে। আরিয়ান মাইক্রোতে উঠতে নিমিষেই মাইক্রো হাওয়া হয়ে যায়। পুলিশ খুঁজেও পায়নি। বেশ কিছুক্ষণ জার্নির পর মাইক্রোর একটা পাহাড়ি অঞ্চলে এসে থামে। লোক দুজন বের হয়ে যায়, সাথে আরিয়ানকেও বের করে তাদের পিছু পিছু আসতে বলে। আরিয়ান তাদের পিছু পিছু যায়। লোক দুজন একটা সুইচ চাপ দিতেই মাটির নিচ থেকে একটা সরু রাস্তায় বের হয়ে আসে। তারা তিনজন রাস্তাটা দিয়ে চলতে শুরু করে। এদিকে আরিয়ানের মনে হাজারো প্রশ্ন। এই দুজন লোককে, আর তাকে কেন বাঁচালো, আর তাকে কিভাবে চিনলো? সব প্রশ্ন যেন আরিয়ানের মাথা চাড়া দিয়ে উঠছে। তখনই তারা একটা ঘরে প্রবেশ করে। ঘরটা দেখে আরিয়ানের মাথা চক্কর দেওয়ার মতো অবস্থা, কারণ ঘরটার ভিতরে বড় বড় কম্পিউটার, মনিটর, পিসি, একেবারে ভয়ঙ্কর একটা ঘরের মতো। আরিয়ান খেয়াল করে একজন লোক মুখে জকার মাস্ক পরে কম্পিউটারে কি যেন করতেছে। তাদের সবার পায়ের আওয়াজ শুনে লোকটা কম্পিউটার থেকে চোখ সরিয়ে নিয়ে তাদের দিকে তাকায়। আরিয়ানের চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ চোখগুলো মনে হচ্ছে কোনো মেয়ের। আরিয়ানের এইভাবে তাকানো দেখে সবাই হ হ করে হেসে দেয়। একজন বলে, নীল শোন, আরিয়ান খুব ভয়ে আছে। দেখ কিভাবে ভয় ভয় তাকাচ্ছে। বেচারাকে আর ভয় দেখিয়ে লাভ নেই। চল এখন আমাদের পরিচয় দিয়ে ওকে ভয়মুক্ত করি। আদ্রের কথা শুনে নীল মুচকি হেসেই বলে, আরিয়ান, আমরা একটা স্কোয়াড, মনে আছে তোর? আরে গাধা, আমরা তোর গেমিং স্কোয়াড। আরিয়ানের সব মনে পড়ে যায়। তার স্কার্ট ছিল, সেখানে নীল, আদ্র আর তানিশা ছিল। আরিয়ান তাদেরকে জড়িয়ে ধরে বলে, সরি রে, এত ডিপ্রেশনের মাঝে মাথা থেকে চলে গিয়েছিল। তোরা কেমন আছিস? আরিয়ান কথা বলতে বলতে আদ্র আর নীলকে ছেড়ে তানিশাকে জড়িয়ে ধরতে যাবে। তখনই তানিশা আরিয়ানকে থাপড় বসিয়ে দেয় আর বলে, অসভ্য লুচ্চু বেটা, একটা মেয়েকে জড়িয়ে ধরতে আসিস, লজ্জা করে না? হুম হুম। আরিয়ান গাল ধরে অবাক হয়ে বলে, তুই মেয়ে কিভাবে? আমাদের সাথে না ছেলের ভয়েসে কথা বলতেই? আরিয়ানের কথায় আদ্র আর নীল হাসতে শুরু করে। আদ্র বলে, আর বলিস না, আমরাও সেম থাপ্পড় খেয়েছি। তুই যে এত বড় বিপদে কেউ জানতাম না আমরা। হুট করে গেমে আসা বন্ধ, আমরা তো পাগল হয়ে গিয়েছিলাম। তারপর হুট করে তানিশা আমাদের দেখা করতে বলে। তানিশার সাথে দেখা করতে জানতে পারি তুই এত বড় বিপদে পড়েছিস। এখন বলতে পারিস তানিশা কীভাবে তোর ব্যাপারে খোঁজ নিয়েছে? তাহলে শোন, তানিশা হলো লেডি হ্যাকার। অনেক বড় বড় হ্যাকারকেও সে নাকানি চুবানি খাওয়াতে পারে। আর আমি কার রেসিংয়ে মেডেল পেয়েছি। আর নীল। আদ্র কথা শেষ করার সাথে সাথেই তানিশা বলে ওঠে, আরিয়ান, তোকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তোরা একটু এদিকে আয়। তানিশা কথাগুলো বলেই তাদের সবাইকে কম্পিউটারের সামনে এনে দেখাতে থাকে। তানিশা বলা শুরু করে, দেখ তোরা, এখানে আরিয়ানের কয়েক মাসের ভিডিও ফুটেজ। আরিয়ান কোথায় কোথায় গিয়েছে সব এখানে আছে। খেয়াল করে দেখ, আরিয়ান যেখানে যেখানে গিয়েছে ওই যে লাল রঙের মাইক্রো কার্ডটা আরিয়ানকে ফলো করেছে। খোঁজ নিয়ে জানতে পারি কার্ডটা এখানকার এমপির ছেলে। অনেক বড় একটা রহস্য এর মাঝে। আরেকটা বিষয়, আরিয়ান যখন ফোনটা নিয়ে মেয়েটার বাসায় ঢোকে তার ভিডিও ফুটেজ পাওয়া যায়, কিন্তু আরিয়ানের বের হওয়ার কোনো ফুটেজ নেই। আর আরিয়ান যখন মেয়েটার বাসায় যায় ওই দিনও ওই লাল রঙের মাইক্রোটা তাকে ফলো করে। সেম কাহিনী 2016-তে একইভাবে কয়েকটা খুন হয়, যেখানে লাশের পাশে খুনের চুল, ঘড়ি, ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায়। আরিয়ানকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। অনেক বড় চক্রান্ত হয়েছে তার সাথে। তানিশার কথায় সবাই চিন্তিত। আরিয়ানের চোখে কান্নার ছাপ, কারণ তার মাকে সে হারিয়েছে। আদ্র বলে, আরিয়ান, তুই কোনো চিন্তা করিস না। আমরা সবাই তোর পাশে আছি। তোকে নির্দোষ প্রমাণ করবো ইনশাল্লাহ। দেখ নীলকেই, বেচারা বউকে ফেলে রেখে আমাদের সঙ্গে দিচ্ছে তোকে বাঁচানোর জন্য। আরিয়ান তাদের সবাইকে একসাথে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এবার আর তানিশা বাধা দেয়নি। আরিয়ান তানিশাকে বলে, তোমার কম্পিউটারটা কি আমি ধরতে পারি? মানে আমার একটা জিনিস লগ ইন করবো। করতে পারো, তবে খেয়াল রাখিও হ্যাকিং সাইটের দিকে যেও না। তানিশার কথায় আরিয়ান ঠোঁট চেপে হাসে। আরিয়ান লগ ইন করার পর তারা সবাই কম্পিউটারের দিকে তাকে অবাক হয়ে যায়। আদ্র, নীল, তানিশা ভয়ে দু কদম পিছিয়ে যায়। অস্পষ্ট স্বরেই বলে, আর কে? আর কে? আরিয়ান কি এমন লগ ইন করলো যা দেখে লেডি হ্যাকার তানিশা সহ তারা দুজন ভয় পেয়ে যায়? আরিয়ান কি কোনো অসাধারণ কেউ?
আয়ান কি পারবে পুলিশকে ফাঁকি দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? তানিশার কথায় আরিয়ান ঠোঁট চেপে হাসে। আরিয়ান লগ ইন করার পর তারা সবাই কম্পিউটারের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আদ্র, নীল, তানিশা হয়ে দু কদম পিছিয়ে যায়। অস্পষ্ট স্বরেই বলে, আর কে? আর কে নামটি বলে ওরা সবাই ভীতু চোখে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান তাদের ভীতু অবস্থা দেখে হ হ করে হেসে দেয়। আর কে আর কেউ না, বাংলাদেশ সহ আরও কয়েকটা দেশে একই সময় রাজত্ব করেছে। হ্যাকারদের মাঝে নাম্বার 1 একজন হ্যাকার। আর কে নামটা শুনলে যে কারো পেন্ট নষ্ট হয়ে যাওয়ার কথা। আর কে সাথে পাঙ্গা নিবে এমন কেউ জন্ম নেয়নি। বাংলাদেশের সাইবার নিরাপত্তার সব কিছু যখন ডার্ট হ্যাকার নামে একদল হ্যাকার টিম হ্যাক করে নেয়, তখন সেখানে চিফ নাজবুল ধর সবাই আতঙ্কে ছিল। তখন সেখানে একজন আর কে নাম বলে, আর কে ছাড়া কেউ পারবে না। তখন নাজমুল খুব কষ্ট করে আর কে সাথে যোগাযোগ করে 5 মিনিটের ভিতরে সব কিছু ফিরিয়ে আনে। সাথে ডার্ট হ্যাকার টিমের লোকেশন বের করে তাদেরকে ধরিয়ে দেয়। তখন সেখানে চিফ আর কে তাদের সাথে কাজ করার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু আর কে অস্বীকার করে দেয়। নাজমুল বলে করে দরকার হলে তাকে যেন জানায়। তানিশা বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আর্কের সাথে পুরো বাংলাদেশ কথা বলতে চায়। তাকে দেখার জন্য বাংলাদেশের প্রত্যেকটি হ্যাকার পথ চেয়ে বসে আছে। যাকে বস মনে করে, তার দেখানো পথে হ্যাকিং জগতে আসা সেই আর্কে আমাদের বন্ধু হয়েছিল। সেই আর্কে আজ খুনের দায়ে এভাবে ছটপট করতেছে। আরিয়ান, সত্যি কি তুমি আর্কে? নীল আর আদ্র আরিয়ানের মুখের দিকে তাকিয়ে থাকে। আরিয়ান মুচকে একটা হাসি দিয়ে বলে, খুব সাদাসিধে হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমাকে সাদাসিধে থাকতে দেয়নি। ভাগ্য আমাকে বারবার আমার অতীতে এনে দাঁড় করায়। আরিয়ানের কথা শেষ হওয়ার আগেই আদ্র বলে, আপনি যদি আর কে হন তাহলে আমার প্রশ্নের উত্তর দেন। আমি শুনেছি আপনার প্রথমে জনগণের হয়ে কাজ করেছিলেন, পরে নাকি বাংলাদেশ ব্যাংক হ্যাক করে টাকা নেওয়ার চেষ্টা করছেন, যার ফলে আপনি ধরা পড়ে যান। এটা কি সত্যি? আদ্রের কথা শুনে আরিয়ান হাসতে শুরু করে। হাসতে হাসতে নীলকে বলে, সিগারেট হবে নাকি? নীল পকেট থেকে সিগারেট বের করে দিতেই আরিয়ান সিগারেট ধরিয়ে উপরের দিকে তাকিয়ে বলতে শুরু করে, যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন থেকেই হ্যাকিংয়ের অন্যরকম একটা নেশা কাজ করতো। আমি খুব করে চাইতাম আমিও একজন বড় হ্যাকার হব। আম্মুর কাছে থেকে টাকা নিয়ে কিনে আনি কম্পিউটার, পিসি, বিভিন্ন জিনিস। আস্তে আস্তে হ্যাকিংয়ের রাজ্যে চলে যাই, গড়ে তুলি আর্কের সাম্রাজ্য। আমাদের এলাকায় একজন ভাই থাকতো, তার নাম ছিল রাজ মাহমুদ। উনিও হ্যাকিংয়ে দক্ষ ছিল। এতটাই ভালো সম্পর্ক গড়ে ওঠে আমি যে আরকে ওনাকে ভার্সিটি লাইফ শেষ হওয়ার পর বলি, উনি আর আমি দুজন মিলে হ্যাকিংয়ের সাহায্যে মানুষদের উপকার করতে শুরু করি। কিন্তু আমাদের পরিচয় কেউ জানতো না। কিছুদিন পর বাংলাদেশে সাইবার নিরাপত্তা ডার্ক হ্যাকার টিম নামের হ্যাকাররা আক্রমণ করে। রাজ ভাইয়া সেদিন ছিল না। আমি একাই গিয়ে 5 মিনিটে সব কিছু ব্যাক এনে দেই। ডার্ক হ্যাকার টিমদের ধরিয়ে দিই। সেদিন আমি অনেক খুশি ছিলাম, কারণ নিজ দেশের জন্য কিছু করতে পেরে। তার কিছুদিন পর কে জানি আমার নাম ব্যবহার করে বাংলাদেশে ব্যাংকের সব টাকা নিয়ে যায়। পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে। জেলখানায় সেদিন রাজ ভাইয়া এসে বলে, আরিয়ান, দিনকাল কেমন চলছে? তোমাকে নিয়ে অনেক দিন চালাবো মনে করেছিলাম, কিন্তু তোমার সবটা জুড়ে আদর্শ আর আদর্শ। কোনো অন্যায় পথে চলবি না জানি, তাই আমি বাধ্য হয়ে তোমাকে ফাঁসিয়ে দিই। আর শোন, বাংলাদেশের ব্যাংক আমি হ্যাক করি। ডার্ক হ্যাকার টিমের মেন হ্যাকার সূর্য আমাকে 500 কোটি টাকার অফার করে তোমাকে ফাঁসানোর জন্য। আমি কি করতে পারি বলো? এতগুলো টাকা হাতছাড়া করতে চাইনি। কথাগুলো বলে রাজ ভাইয়া উধাও হয়ে যায়। সেদিন আমি একেবারে ভেঙে যাই, কারণ যাকে সব কিছু মনে করতাম সে যখন বিশ্বাসঘাতকতা করে তখন কিছু বলার থাকে না। সেদিন ওনাকে আমি কিছু বলতেই পারিনি। হুট করেই মনে হয় নাজমুল ভাইয়ের কথা।
অনেক কষ্ট করে ওনার সাথে যোগাযোগ করি। উনি আমাকে নির্দোষ প্রমাণ করে সেদিনে সব কিছু ছেড়ে দিয়ে গেমস খেলায় মনোযোগ দিই। আর তোদের সাথে পরিচয়, আর আমাকে তোরা আপনি করে বলিস। আরিয়ানের কথায় তারা বুঝতে পারে আরিয়ান তার জীবনের অনেক বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। নীল আরিয়ানের কাছে জিজ্ঞাসা করে, আচ্ছা, সবই বুঝলাম। তাহলে তোর রাজ মাহমুদ ভাইয়া কোথায়? মানে ওনাকে ধরতে পারিসনি? ধরতে চাইলে কবেই ধরে ফেলতাম। ওনাকে ধরতে চাইনি, কারণ যে বিশ্বাস নিয়ে খেলে তাকে কিছুই বলার নেই। আপন হয়ে যে পিছনে ছুরি বসিয়ে দেয় তাদের দিকে ফ্যাল করে তাকানো ছাড়া কিছুই করার থাকে না। আর উনি ওই দিনই দেশ ছেড়ে মালয়েশিয়া চলে যায়। আচ্ছা, তোকে কি আমরা আরকে বলবো নাকি আরিয়ান বলবো? হুম হুম। তানিশের কথায় সবাই হেসে দেয়। তখন আরিয়ান বলে, আর কে হতে চাই না, তবে হওয়ার কারণ হলো কিছু ইনফরমেশন দরকার। সেগুলো এখান থেকে পাওয়া যাবে। আমার কিছু পরিচিত মানুষ আছে, আর নাজমুল ভাইয়ের কাছে থেকে সাহায্য পাওয়া যাবে। কথাগুলো বলে আরিয়ান নাজমুলকে একটা জিনিস মেল করে। একটু পর রিপ্লাই আসে। নীল আরিয়ানকে প্রশ্ন করে, কি মেইল করছিস? আমাদেরকে একটু বল। আমাকে যে গাড়িটা ফলো করেছে সেটা কার নামে রেজিস্টার করা সেটা জানতে হবে। কারণ তোরা বলেছিস এমপি ছেলের, আসলে কি তার? তবে এখন কনফার্ম হলাম সেটা এমপির ছেলের। তাহলে আমাদের প্রথম কাজ হবে এমপির ছেলেকে ফলো করা। তাকে কোথায় পাওয়া যাবে? এমপি ছেলেকে ভারে পাওয়া যাবে। সে মেয়েদের প্রতি আসক্ত। সেখানে প্রতিদিন পাওয়া যায়। তাহলে তো হয়ে গেল। আমরা সবাই আজকে বারে যাব, গিয়ে দেখবো কাহিনী কি। হাদের কথা শেষ হওয়ার আগেই তানিশা তাদেরকে বলে সবকিছু গুছিয়ে এখনই বের হতে হবে, কারণ পুলিশ তাদের লোকেশন পেয়ে গেছে। তানিশার কথা শুনে সবাই তাড়াতাড়ি বের হয়ে যায়। নীল তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসে। গাড়ির মাঝে আদ্র বলে, পুলিশ আসতেছে, তুই কিভাবে জানলি বল? আরে গাধা, আমি আমাদের সব জায়গায় সিসিটিভি ফুটেজ হ্যাক করেছিলাম, সেখানেই দেখতে পেয়েছি পুলিশ আসতেছে। তানিশের কথা শেষ হওয়ার আগেই তাদের গাড়িতে আরেকটা গাড়ি আসে, জোরে ধাক্কা মারে। নীল কোনো রকম সামলে নেয়। গাড়িটা থেকে অজস্র গুলি ছুটেছে। এটা পুলিশের গাড়ি না, তাহলে কার গাড়ি হতে পারে? আদ্র কান্না করে দিয়েছে, বলে, আমি নতুন নতুন প্রেম করতেছি, মনে হচ্ছে আমার আর সংসার করা হবে না। আম্মু, তোমার ছেলে আর বাঁচবে না। তোর নটাঙ্কি বন্ধ কর। আমিও নতুন নতুন বিয়ে করেছি। চুপ কর শালা। বাচ্চার চিন্তা কর। তারা দুজন পেছাল পাড়া শুরু করেছে। আরিয়ান গাড়িটা কার দেখার চেষ্টা করছে। গাড়িতে থাকা লোকটাকে দেখে আরিয়ান স্তব্ধ হয়ে যায়, কারণ গাড়িতে ছিল। গাড়িতে কে? যাকে দেখে আরিয়ান স্তব্ধ হয়ে গেল। তাহলে কি তাদের অভিযানের যাত্রা এখানেই সমাপ্ত? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? তারা দুজন পেছাল পাড়া শুরু করেছে। আরিয়ান গাড়িটা কার দেখার চেষ্টা করে। গাড়িতে থাকা লোকটাকে দেখে আরিয়ান স্তব্ধ হয়ে যায়, কারণ গাড়িতে ছিল হাত কাটার স্বপন। আরিয়ান বুঝতে পারে না হাত কাটার স্বপন কিভাবে বের হলো, আর তাকে কেন মারতে চাইবে। জেলের সামান্য ঘটনার জন্য তো তাকে এভাবে মারতে আসার কথা না। আরিয়ানের মাথায় কিছুই আসে না। তখনই হাত কাটার স্বপন আরিয়ানের গাড়ির টায়ারে গুলি করে, যার ফলে গাড়ি বন্ধ হয়ে যায়। হাত ভয়ে মাখামাখি। বাকিরা আটকে ওঠে। সবার হাতে গান, তাদের দিকে তেড়ে ফুঁড়ে আছে। আরিয়ান সবাইকে শান্ত হয়ে বসতে বলে আরিয়ান নিজেই গাড়ি থেকে বের হয়ে যায়। হাত কাটা স্বপনের সামনে এসে দাঁড়ায়। তোর ক্রই মাছের প্যান রে, তোকে জেলখানায় মারতে চেয়েছিলাম, কিন্তু তোর কলিজা আছে তাই এ পর্যন্ত চলে আসছিস। তোর প্রশংসা করতে হয় রে, তবে আর দৌড়াতে পারবি না। এখন তোকে মেরে বসকে খবরটা জানাতে পারলেই আমি পাবো টাকা, হা হা হা। আরিয়ানের বুঝতে অসুবিধা হয় না, তার সাথে ঘটে যাওয়া সব কিছুই পরিকল্পনা ছিল। আর হাত কাটা স্বপন তার সাথে খারাপ ব্যবহার করত তাকে মারার জন্যই। আর হাত কাটার স্বপন তার বসের কথায় আবারও তাকে মারতে এসেছে। আরিয়ান হাসতে শুরু করে। কিরে, মরার কথা শুনে সবাই কান্না করে আর তুই হাসছিস? পাগল হয়ে গেলি না কি রে? মরবে তো, মরবে তো, তবে আমি না, তুই। আর কে কি জিনিস আজ তোকে বোঝাবো। আরকে নামটা শুনে স্বপন পিছিয়ে যায়। এই সুযোগ আয়ানকে লাথি দিয়ে পিস্তলটা নিয়ে নিমিষে তার সাথে থাকা লোকগুলোকে শুট করে দেয়। স্বপন অবাক হয়ে যায়। তার সাথে গাড়িতে থাকা তানিশা, আদ্রিয়, নীল সবাই অবাক।
আরিয়ান স্বপনের মুখে লাগাতার পিস্তলের গুলি দিয়ে বাড়ি দিচ্ছে, নাক ফেটে গল গল করে রক্ত পড়ছে। তবু বেচারা বসে নাম বলে না। এক পর্যায়ে আরিয়ান মুখের ভিতর পিস্তল ঢুকিয়ে দেয়। স্বপন ভয়ে মাথা নাড়িয়ে বলে বসে বসের নাম। যখনই নাম বলবে তখন বাইকে দুজন লোক এসে স্বপনের কপাল বরাবর শুট করে দেয়, সাথে সাথে স্বপন মারা যায়। আরিয়ানের বাইকের পেছনে দাঁড়িয়ে লাভ হয়নি। রাগে পিস্তলের সব বুলেট উপরে ছুড়ে শুরু করে। কাঁধে কারো স্পর্শে পিছনে তাকিয়ে দেখে বাকিরা সবাই তার পিছনে দাঁড়িয়ে আছে। নীল বলতে লাগে, আচ্ছা, আমরা যে আর কে কে চিনতাম, তুই কি আসলেই সেই আর কে? যদি তাই হতো, তাহলে আমরা আর কে সম্পর্কে যা শুনেছি সবই কি মিথ্যা? আমরা তো ঠান্ডা মাথার মাস্টার মাইন্ড আর কে চিনি, যে কখনো না রেগে ঠান্ডা মাথায় চিন্তা করে। নীলকে থামিয়ে আদ্র বলে, আরিয়ান তুই আর কে হয়ে চিন্তা কর। আমাদের হাতে আরেকটা ক্লু আছে। এমপির ছেলে, তাড়াতাড়ি যেতে হবে, না হয় দেরি হয়ে যাবে। আমাদের শেষ ভরসা এমপির ছেলে। আদ্রের কথা শুনে তারা তিনজন স্বপনের গাড়ি নিয়ে বের হয়ে যায়, সাথে সাথে একটা পিস্তল নিয়ে নেয়, কারণ রাস্তার দরকার লাগতে পারে। বারটা খুঁজতে খুঁজতে তাদের অনেকটাই দেরি হয়ে যায়। আবার পুলিশ তাদের পিছনে পড়েছে। তারা কেউ বুঝতেই পারছে না এই পুলিশ হুটহাট কোথা থেকে উদয় হচ্ছে। তারা বাড়ি গিয়ে দেখে সেখানে কেউ নেই, আর সব কিছুই ছড়িয়ে ছিটিয়ে আছে। এমপি ছেলের লাশটাও ফ্লোরে পড়ে আছে, পুরো শরীর রক্তাক্ত, খুব বাজেভাবে মারা হয়েছে। আরিয়ান তাদের সবাইকে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যায়, কারণ এখন পুলিশ আসার সম্ভাবনা বেশি। তারা সবাই আদ্রের বাড়িতে চলে যায়, কারণ আদ্রের ফ্যামিলি তার সাথে থাকে না, একা থাকে সে। আমরা যেখানে যাচ্ছি সেখানেই পুলিশ হাজির। গুন্ডা পান্ডা এসে হাজির হয়ে যায়। আমার মনে হচ্ছে আমাদের পিছনে লোক লাগানো আছে। আদ্রের কথা শুনে নীল বলে, আমারও সেম মনে হচ্ছে। কিভাবে তারা হাজির হয়ে যাচ্ছে, আর পুলিশ তো পিছুই ছাড়ছে না। আমরা সবাই বিপদে আছি, শেষ বর্ষাও হারিয়ে ফেলেছি। নীলের কথায় ফোড়ন কেটে তানিশা বলে, আমার কাছে মনে হচ্ছে না আমাদের কেউ ফলো করছে। আমি লক্ষ্য রেখেছি হুটহাট পুলিশ আসছে, তবে কাউকে ফলো করতে দেখিনি। আর বারে যাব এটা আমরা ছাড়া কেউ জানে না। তাহলে সেখানে এমপির ছেলেকে মারল কে? তানিশার কথাই আরিয়ানের কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে। তখনই তার মনে পড়ে যায় তার গলায় তার মায়ের সে চিহ্ন, লকেটের কথা। লকেটটায় একটা চুমু দিয়ে আরিয়ান হাসতে শুরু করে আর বলে, আমাদের রাজ্যটা একদম রাফিয়ান রাজ্যের মতোই। কে কাকে মেরে তার স্থান নিতে চায় কেউ জানে না। তবে শিয়াল যতই চালাক হোক না কেন, জঙ্গলের রাজা সিংহই থাকে। এটা আমার রাজ্য, রাজা ছিলাম আর রাজাই থাকবো। রাস্তার কুকুররা দূর থেকে ঘেউ ঘেউ করতে পারবে, কাছে এসে লড়াই করার শক্তি লাগে না। আরিয়ানের কথায় আগামাথা কেউ বুঝতেই পারলো না, সবার মাথার উপর দিয়ে গেল। তবে তারা বুঝতে পেরেছে আরিয়ান তার আগের রূপ ধারণ করবে, যে রূপ সবার পেন্ট নষ্ট হয়ে যাবে। সেইদিকে রাজ মালয়েশিয়া থেকে ছটপট করছে, সেখানে নিজের একটা গ্যাং তৈরি করেছে। রাজ মাহমুদ নামটা সবার এক আতঙ্ক। তবে আরিয়ানের সাথে বেইমানি করার পর সব সময় তার একটা খারাপ লাগা কাজ করে। আরিয়ান তাকে অনেক বিশ্বাস করত, কিন্তু সে বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি। রাজার ভাবনার মাঝেই তার ফোনটা বেজে ওঠে। তাকে দেখে অনেকদিন পর ডায়েট হ্যাকার কিংয়ের লিডার সুজো তাকে ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই বলে, রাজ, তোমাকে আমার দরকার। তুমি হয়তো জানো আরিয়ানকে চিফ নাজমুল ছাড়িয়ে নিয়ে গেছে, কিন্তু ডাক হ্যাকার টিমদের সাথে আমার একমাত্র আদরের ভাইটাও ছিল। আরিয়ানের জন্য আমি আমার ভাইটাকে হারিয়ে ফেলি, তাই সেদিন তোমাকে টাকা দিয়ে আরিয়ানকে জেলে পাঠাই। লাভ হয়নি, তাই আবার একটা নতুন গেমে আরিয়ানকে ফাঁসিয়ে দিই। কিন্তু আরিয়ানের কই মাছের প্রাণ সেখান থেকেও বেঁচে গেল। তুমি দেশে আসো, আরিয়ানকে মারার জন্য তোমাকে আমি যত টাকা লাগে দিব। তার বিনিময়ে আরিয়ানের লাশ আমার সামনে দেখতে চাই। সুজো কথা শেষ হতেই রাজ বলে, আপনি তো জানেন রাজ মাহমুদ টাকার বিনিময়ে সব কিছুই করতে পারে। আমার ডিকশনারিতে টাকার কাছে কিছুই নেই। जब पैसे की बात होता है तब मैं सब कुछ करने के लिए तैयार हूँ। आई एम कमिंग। কথাগুলো বলে রাজ কলটা কেটে দেয়। এইদিকে সূর্য পায়ের উপর পা তুলে সিগারেট টানে ধোঁয়াগুলো উপরে ছুঁড়ে মারে আর বলতে লাগে, মাস্টার মাইন্ডের জগতে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না।
টাকার বিনিময়ে ভাই ভাইকে মারতেও দুইবার চিন্তা করে না। পুরো গেমটা আমার। আর কে? তুই আরিয়ান সেই কবে থেকেই জানি। প্রথমে মনে করেছিলাম তোকে আমার দলে নিয়ে কাজ হাসিল করব, কিন্তু তুই হলি বিষাক্ত সাপ। তাই তোর উপহার মৃত্যু। আরিয়ান কেন হঠাৎ তার মায়ের দেওয়ার লকেটে চুমু খেল? সূর্য মূলত কে? এই গল্পের মাস্টারমাইন্ড আরিয়ান নাকি অন্য কেউ? রাত প্রায় 2টো সুই সুই। রাতে নির্জনতা, শহরটা নিস্তব্ধ। শহরের বেশিরভাগ মানুষ ঘুমিয়ে কাতর। আরিয়ান মুখে সিগারেট গুজে বেলকনি দিয়ে দূরের আকাশের দিকে তাকিয়ে আছে। কতই না নিষ্ঠুর এই জগৎ। যতই পিছনে ছেড়ে আসতে চায়, ততই বাস্তবতা তাকে তার নিষ্ঠুর জগতে এনে দাঁড় করায়। সে চায় না অন্ধকার জগতে আবার এসে তাণ্ডব চালাতে, তবে তাকে বাধ্য করেছে। আরিয়ান তার মায়ের শেষ চিহ্ন লকেটের দিকে তাকিয়ে বাঁকা একটা হাসি দিয়ে ল্যাপটপের সামনে বসে কাজ করতে শুরু করে। কাজ শেষ করে অট্ট হাসিতে ফেটে পড়ে। তার হাসির আওয়াজ এতই তীব্র ছিল, তানিশা ঘুম থেকে উঠে যায়। আস্তে আস্তে বেলকনিতে এসে দেখে আরিয়ান ল্যাপটপের সামনে বসে হাসতেছে। তানিশা আরিয়ানের পিছু এসে দাঁড়িয়ে থাকে। কারো উপস্থিত টের পেয়ে তাকে দেখে তানিশা আরিয়ান বলে, তানিশা, ওই দূর আকাশের দিকে তাকিয়ে দেখো। তারা শূন্য আকাশটা কেমন আলো আকৃত ধারণ করেছে। একটু আগেই কত সুন্দর তারা চাঁদ সহ ছিল, কিন্তু সময়ের ব্যবধানে পাল্টে গেল। জানিস তানিশা, আমি চাইনি কালো দুনিয়াতে যেতে, কিন্তু ওরা আমাকে ভালো থাকতে দেয়নি। এক একজনকে কুত্তার ন্যায় দৌড়িয়ে দৌড়িয়ে মারব। আমি আমার কালো দুনিয়ায় আবার ব্যাক করব। কথাগুলো বলে আরিয়ান হ হ করে হাসতে থাকে। তানিশা আরিয়ানের পাশে জায়গা করে বসে আরিয়ানের কাঁধে হাত দিয়ে বলতে শুরু করে, আরিয়ান, তুই একটা জিনিস সব সময় মনে রাখবি, তুই সাধারণ কেউ না, তুই সাধারণের মাঝেও অসাধারণ একজন। আর তোর মন মানসিকতার সম্পর্কে যতই বলবো কম হয়ে যাবে। আর কে কেমন পুরো বাংলাদেশের মানুষ জানতো। এটাই তোর সুযোগ, নিজের আগের পরিচয়ে ফিরে গিয়ে ময়লা লাগানো মানুষগুলোকে তার স্থানটা দেখিয়ে দে। আর তোর মায়ের খুনের সাথে তোকে জেলে নেওয়ার লোক একটাকেও ছাড়বি না। আমরা তোকে সব সময় সাপোর্ট করব। তানিশার কথায় আরিয়ান একটু হাসে। এদিকে ডার্ট ওয়ার্ল্ডের অন্যতম হ্যাকার রাজ মাহমুদ বাংলাদেশে এসে পা রেখেছে। সূর্য তাকে পিক আপ করার জন্য আসে। রাজ সূর্যর ফার্ম হাউসে আসে। আরিয়ান মাহমুদকে মারার জন্য পরিকল্পনা করতে থাকে। রাজ মাহমুদ জানে আরিয়ান কোনো পাতি খেলোয়াড় না, তার সাথে খেলতে হলে কলিজার প্রয়োজন। আরিয়ান ডার্ট ওয়ার্ল্ডের সব থেকে ভয়ঙ্কর একজন হ্যাকার। সূর্য রাজকে বলে, রাজ, আরিয়ানকে যেভাবেই হোক মারতে হবে। তার জন্য আমার ব্যবসা সহ আমার ভাইটাকে হারিয়েছি। আমি আরিয়ানের লাশ চাই। তার বিনিময়ে সব কিছু তোমাকে দিব। সূর্যের কথা শুনে রাজ মাহমুদ হাসতে শুরু করে। রাজের কাছে সূর্যের কথাটা ফান ছাড়া কিছুই মনে হলো না। রাজ বলে, সিংহ রাজ্যে এসে সিংহকে মারার চিন্তা করতে নেই, বোকামি করা। সিংহ এমন একটি প্রাণী যার গর্জনের জঙ্গলে সব প্রাণী আতঙ্কে শুকিয়ে যায়। ভয়ঙ্কর প্রাণীও সিংহের ভয়ে কাঁপতে কাঁপতে কাঁপিয়ে দেয়। আরিয়ান হচ্ছে এমন একটি জলজান্ত সিংহ, এত সহজে তাকে মারা যাবে না। আচ্ছা সূর্য সাহেব, আমাকে একটা খবর দিতে পারবেন? রাজের কথায় সূর্য মাথা নাড়িয়ে বলতে থাকে, আমাদের হ্যাকিং জগতে আমাদের হ্যাকিং জগতের সাথে ভয়ঙ্কর এক মাফিয়ার আবির্ভাব হয়েছিল কয়েক মাস আগে। তার নাম ডাক বিভিন্ন দেশে ছড়িয়ে গিয়েছিল, যার নাম ছিল ডেভিল কিং। তার বিষয়ে আমাকে কিছু বলতে পারবেন? রাজের কথায় সূর্য বলে, ডেভিল কিং হুট করেই হারিয়ে যায়, তবে ডেভিল কিংকে কেউ দেখেনি। আমাদের যেমন সাইবারের রাজত্ব, তেমন ডেভিলের কিংয়ের ছিল মাফিয়া জগতের রাজত্ব। আচ্ছা, তুমি ডেভিল কিংয়ের কথা কেন জিজ্ঞেস করতেছো? কারণ আরিয়ানকে মারতে হলে কোনো মাফিয়ার সাহায্য নিতে হবে। মাফিয়াদের কাছে টাকার বিনিময়ে কাজ করে, আর আমাদের টিম সহ একজন মাফিয়াকে লাগবে। এমআর কিং নামে বর্তমান একদল মাফিয়া আছে, যারা পুরো বাংলাদেশে নিজেদের টিম দিয়ে ঘেরাও করে রেখেছে। তাদের সাথে কথা বলা দরকার। তারা সঙ্গ দিলে আরিয়ানকে মারতে আমাদের সহজ হয়ে যাবে। সূর্যের কথা শুনে রাজ ঠোঁট বাঁকিয়ে হাসতে থাকে।
কারণ রাজ মাহমুদকে এমন কোনো মানুষ নেই যে চেনে না। এদিকে আরিয়ান তানিশের সাথে গল্প করে ঘুমাতে চলে যায়। নীল সকালে উঠে সবাইকে জাগিয়ে দেয়, কারণ তাদের কাছে কোনো রকম ক্লু নেই। আরিয়ানের সাথে হয়তো তাদের জীবনটাও শেষ হয়ে যাবে। সবাই চিন্তিত, শুধু আরিয়ান বাদে। আরিয়ান সবাইকে নিয়ে একটা জঙ্গলে চলে যায়, ভয়ঙ্কর একটা জায়গা। দিনের সময় বিদ্ঘুটে অন্ধকার। আরিয়ান তাদের নিয়ে জঙ্গলের একেবারে ভিতরে গাড়ি থামায়। আদ্র এমনিতেই ভীতু, সে তো নীলকে এক প্রকার জড়িয়ে ধরে আছে। নীল সহ্য করতে না পেরেই বলে বসলো, কিরে আদ্র, আমি কি তোর গার্লফ্রেন্ড লাগি নাকি? যেভাবে আমাকে জড়িয়ে ধরে আসিস, আমার বিবাহিত বইও আমাকে এভাবে ধরেনি। নীলের কথায় তানিশা জোরে হেসে দেয়। আদ্র লজ্জায় পড়ে যায়। তানিশা আরিয়ানকে বলে, আরিয়ান, তুই আমাদের কোথায় নিয়ে যাচ্ছিস? একটু বলবি প্লিজ? এই ভয়ঙ্কর জঙ্গল দেখেই গা শিউরে উঠতেছে। তানিশার কথায় আরিয়ান থমকে যায়। আরিয়ানের সাথে সাথে তারাও দাঁড়িয়ে যায়। আরিয়ান জঙ্গলের ভিতরে একটা গুহায় প্রবেশ করে। আরিয়ান সাইডে একটা বাটনে চাপ দিতেই গুহাটা কেঁপে ওঠে। আস্তে আস্তে দরজাটা খুলে যায়। আরিয়ান তাদেরকে নিয়ে ভেতরে প্রবেশ করে। সবাই আরিয়ানের সেই সিক্রেট রুমটা দেখে ভয় পেয়ে যায়, কারণ এই রুমটা দেখে সবাই বলবে এটা ভয়ঙ্কর কারো রুম। আরিয়ান কম্পিউটারের সামনে বসে হাসতে থাকে। আরিয়ানের হাসির আওয়াজ শুনে বাকিদের মাথায় কিছু যায় না। তানিশা বলে, তুই এভাবে হাসছিস কেন? মাঝে মাঝে তোর কি যে হয় যাই বুঝি না বাপু। রাজ্যটা আমার, আমি আমার রাজ্যের রাজা। আমাকে মারার জন্য নতুন একটা ফন্দি আঁটতে ব্যস্ত কাকশিয়ালের দল। রাজ বাংলাদেশে এসেছে, মনে করেছি তাকে ছেড়ে দিব, কিন্তু রাজের কপালে ছাড় নেই। তাই আবার আমার রাজ্যে এসে আমাকে মারার ফন্দি আঁটতে ব্যস্ত হয়ে পড়েছে। তোমাদের এখানে আনা এই রুমটার পাওয়ার বাটনে আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, আমার হাত ছাড়া কেউ খুলতে পারবে না। তাই এটা নিরাপদ জায়গা। আমার মাইন্ড স্টাইল দেওয়ার পালা। বেশ অনেক দিন চলে যায়। আর্কের লোকেরা আরিয়ানকে পাগলের নিয়ে খুঁজতে চলেছে। রাজ সূর্য তাদের ফার্ম হাউসে বসে সিগারেটের ধোঁয়া আকাশে উড়াচ্ছে। রাজ বলে, আরিয়ান হয়তো গা ঢাকা দিয়েছে, তাকে খুঁজে পাচ্ছি না। একদিকে পুলিশ, অন্যদিকে মাফিয়ার লোক, শালা পাইচুবে কিভাবে? রাজের কথায় সূর্য হাসতে থাকে। হাসতে হাসতে রাজকে বলে, রাজ, ঢাকা সিটিতে 105 নম্বর বাড়িতে তোমার লোক পাঠাও। আরিয়ানকে সেখানে পাবে, কোনোভাবে যেন বাঁচতে না পারে। সূর্যের কথায় রাজ অবাক হয়ে যায়, কারণ সূর্য জানে কিভাবে আরিয়ান সেখানে আছে। রাজ প্রশ্ন করতে যাবে, তখনই সূর্য বলে, কিছু কিছু জিনিস অজানা ভালো, থাক না অজানা হয়ে। তোমার লোক পাঠাও, আরিয়ানকে যেন সেখানে শ্যুট করে দেয়। রাজ তার লোকেদের পাঠিয়ে দেয়। একটু পরে একজন লোক খবর দেয় আরিয়ানকে সেখানে ঘুমন্ত অবস্থায় পায়, আর ঘুমের মাঝেই শ্যুট করে দেয়। কথাগুলো শুনে তাদের কারো বিশ্বাসই হয় না। তারা দুজন আরিয়ানকে চোখে দেখার জন্য চলে যায়। তারা চলে গিয়ে বিস্ময়ভাবে তাকিয়ে থাকে, কারণ তাদের সামনে আরিয়ানের লাশ। দুজনেই খুশি, কারণ মাস্টার মাইন্ডের জগৎ থেকে আরিয়ানকে সরিয়ে দিয়েছে। সকালবেলা নীল, আদ্র, তানিশা ঘুম থেকে উঠে সেখানে টিভি অন করতেই নিউজ দেখতে পায় আরিয়ানের মৃত্যুর খবর। তারা আরিয়ানকে খুঁজতে শুরু করে। তখনই তাদের সামনে একটা খাম দেখতে পায়, সেখানে লেখা, তোরা আমাকে মাফ করে দিস রে। আমি আমার জন্য তোদের ভবিষ্যৎ, তোদের জীবন নষ্ট করতে পারবো না। আর শোন, ভেতর থেকে দরজা খোলা যায়, তোরা তোদের জায়গায় চলে যাস। বেঁচে থাকলে আবার দেখা হবে। লেখাগুলো পড়ে তারা সবাই কান্নায় ভেঙে পড়ে, কারণ আরিয়ান তাদেরকে ঘুমের মাঝে রেখে চলে যায়। তার বিশ্বাস করতে পারত না। তানিশা চিল্লিয়ে কান্না করতে থাকে আর ফিসফিস করে বলে, আরিয়ান, তোকে ভালোবেসে ফেলেছি রে, বলতেও পারলাম না। তুই কিভাবে এভাবে চলে যেতে পারলি বল না, কিভাবে? ছোট সময় থেকে যাকে চেয়েছি তাকেই হারিয়েছি, আজ তোকেও হারিয়ে ফেললাম। তখনই আদ্র বলে, আরিয়ান কি সত্যি মারা গেছে? আর মারা গেলে তার প্রতিশোধ নেবে কে? নাকি এটা আরিয়ানের মাইন্ড গেম স্টাইল? কি হবে সামনে? আপনাদের আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন। নীল, রহস্যের মাঝে এসে আমরা সবাই আটকে পড়ে গেছি। হঠাৎ করে আরিয়ানের চলে যাওয়া, আরিয়ানের মতো মাস্টারমাইন্ড খেলোয়াড়কে শ্যুট করে মেরে ফেলা, কেন জানি এগুলো সব মাথার উপর দিয়ে যাচ্ছে।
আর তানিশা, সেই শুরু থেকেই আমরা বুঝতে পেরেছি তুই আরিয়ানকে ভালোবেসে ফেলেছিস। আর কি করার, ভাগ্যকে মেনে নিতে হবে। আজের কথা শুনে তানিশার চোখ দিয়ে কয়েক ফোঁটা অস্ত্র মাটিতে গড়িয়ে পড়ে। চোখগুলো অসম্ভব ফুলে গেছে। তানিশা দেখতে অসম্ভব সুন্দর, কান্না করায় পুরো মুখ লাল হয়ে গেছে। পরক্ষণে রাগের আবার চোখে মুখে ফুটে ওঠে। তানিশা বলে, আরিয়ানকে যারা মেরেছে তাদের সব কয়টাকে কুত্তার মতো দৌড়ে দৌড়ে মারবো। আজ থেকে শুরু হবে সাইবার আক্রমণ। কাউকে শান্তিতে থাকতে দিব না। তানিশার কথা শুনে শান্ত শিষ্ট নীল কান্না মাখা কণ্ঠেই বলে ওঠে, তানিশা, আর আদ্র আরিয়ানকে এই অল্প দিনে পায়ের স্থান দিয়েছি। তার এমন অবস্থার জন্য আমারও কষ্ট হচ্ছে, কিন্তু তাড়াহুড়ো করে যা করব সবই ভুল হবে। কারণ আরিয়ান কোনো সাধারণ কেউ না। আরিয়ান হচ্ছে মাস্টার মাইন্ড জগতের কিং। আর কে, তাকে সাধারণ কারো পক্ষে মারা সম্ভব না। নীলের কথায় তারা দুজন কিছুটা বুঝতে পারে। তাড়াহুড়ো করে কোনো কিছু করা যাবে না। তারা তিনজন ভয়ঙ্কর এক জঙ্গল থেকে বের হয়ে যায়। এভাবে বেশ কিছুদিন চলে যায়। রাত 2টো সুই সুই। এমআর কিং নাফিস একটি বারে বসে আছে রাজের কাছ থেকে সুপারি নিয়ে। আজ তাদের ঈদের দিনের সমান। মদ খেয়ে টাল হয়ে বারে বসে আছে। তার সাথে বেশ কয়েকজন চেলাপেলাও রয়েছে। মদ খাচ্ছে আর বলছে, তারা দুজন কত বোকা। রাজ মাহমুদের নাম শুনলেই সাধারণ মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। সেই রাজ মাহমুদ আমাকে সাধারণ একজনকে মারার জন্য 10 কোটি টাকা দিল। এমনিতেই করে দিতাম। কথাগুলো বলে এমআর কিং নাফিস অট্টহাসিতে লুটে পড়ে। এদিকে একজন আগন্তুক বারে প্রবেশ করে। কালো কোট, কালো প্যান্ট, মাথায় কালো হুটি, একেবারে রিয়েল মাফিয়া যেন সেখানেই প্রবেশ করেছে। আগন্তুকটা বারে প্রবেশ করে নাফিসের সামনাসামনি বসে এক নিঃশ্বাসে বিয়ারের বোতলটা খালি করে ফেলে আর নাফিসের দিকে তাকিয়ে বলে, একটা রাজ্যের মধ্যে হাজারো অধিক শত্রু থাকে। রাজাকে সিংহাসন থেকে নামানোর জন্য হাজার মানুষের প্রচেষ্টা থাকে। তবুও কিন্তু রাজা অনায়াসে তার রাজ্য পরিচালনা করে যায়। কারণ কাকশিয়ালকে দেখে সিংহ ভয় পায় না। তোরা আগুনে হাত দিয়ে ফেলেছিস। তোদের মৃত্যুটা খুব ভয়ানক হবে। সাধারণ কেউ দেখলে তাদের প্যান্ট জায়গায় নষ্ট হয়ে যাবে। উপরে ভালো থাকিস। আগন্তুকটা কথা বলে কমর থেকে লম্বা একটা তলোয়ার বের করে তাদের কথা বলার সুযোগ না দিয়ে একের পর এক কপাতে শুরু করে। কারো হাত তো কারো মাথা। কয়েক মিনিটে পুরো বারটা যেন শ্মশানে পরিণত হয়। সবার রক্তে যেন নদীর স্রোতের ন্যায় বয়ে যাচ্ছে। আগন্তুক সমস্ত শরীরে রক্ত মাখামাখি হয়ে আছে। শুধু লাল আভায় নিয়ে চোখগুলো দেখা যাচ্ছে। সবাইকে শুয়ে মুখ দিয়ে সিগারেটের উচ্চারণ করতেই বাইরে থেকে একজন কর্মচারী দৌড়ে সিগারেট নিয়ে যায়। আগন্তুকটা ঠোঁটের কোণে সিগারেট লাগিয়ে হাসতে শুরু করে। ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে দেয়। বসা থেকে উঠে বার থেকে বের হয়ে অন্ধকারে মিলিয়ে যায়। সকালবেলা নিউজের হেডলাইন হয়, পাহাড়ি অঞ্চলে একটা বারে এমআর কিং নাফিস সহ যারা বারে ছিল প্রত্যেকে কুপিয়ে মারা হয়েছে। এমন খুন আর কখনো কেউ দেখেনি। হাত পা মাথা কারো জায়গায় নেই। কারো হাত আছে, কারো মাথা নেই। কারো পা আছে, কারো হাত নেই। সব থেকে বড় ব্যাপার হলো লাশের পাশে বড় করে লেখা, ডেভিল ইজ ব্যাক। সকালবেলা নিউজটা দেখে রাজ শহর সূর্যের হাত থেকে রিমোটে পড়ে যায়। হাত কাঁপতে শুরু করে। হুট করে ডেভিল কেন এলো? আর এমআর কিংয়ের কেন মারলো? আর এমআর কিংকে কেন মারলো তাদের মাথায় আসছে না। তারপর সূর্যের ফোনে ব্যাংকের ম্যানেজার কল দিয়ে বলে, স্যার, আপনার অ্যাকাউন্টে সব টাকা কে জানি হ্যাক করে নিয়েছে। আমাদের কিছুই মাথায় যাচ্ছে না। এত টাইট সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে হ্যাক করেছে। ম্যানেজারের কথাগুলো শুনে সূর্যের হাত থেকে ফোনটা পড়ে যায়। পাশে থাকা রাজ গম্ভীর হয়ে সূর্যের দিকে তাকিয়ে আছে। রাজ বলার আগেই সূর্য বলে, রাজ, আমার ব্যাংকের সকল টাকা কে জানে হ্যাক করে নিয়েছে। ব্যাংক থেকে টাকা হ্যাক করাটা কোনো চারটেখানি কথা না। বড় ধরনের কারো হাত আছে। কি করব বুঝতে পারছি না। সূর্যের কথাগুলো শুনে রাজ হাসতে শুরু করে। হাসতে হাসতেই বলে, সূর্যর মাস্টার মাইন্ড জগতে টিকতে হলে সময়ে মাস্টার মাইন্ড প্ল্যান করে চলতে হয়। আমাদের রাজ্যটা একটা পরিচালনক শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়াই করতে হবে। যদি লড়াই করতে না পারিস তাহলে রাস্তায় থাকা নেকড়ে কুকুরগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে। একজনকে মেরেই এই পর্যন্ত এসেছি, তোকেও তো কেউ না কেউ মারবে। তবে আরিয়ানকে তো উপরে পাঠিয়ে দিয়েছি। চিল থাক।
নতুন শত্রু তাড়াতাড়ি ধরবো। তবে খোঁজ লাগা ডেভিল কিং আবার ব্যাক করলো কেন? রাজের কথাগুলো শুনে সূর্য একটু ভাবুক হয়ে যায়। রাজকে যতটা ভালো মনে করেছিল, রাজ আসলে প্রকৃত একজন মাস্টার প্লেয়ার। তাকেও মাথা ঠান্ডা করে মাস্টার প্ল্যান করতে হবে। এদিকে বাংলাদেশ সাইবার টিম বের করতে পেরেছে ব্যাংক থেকে লেডি কুইন নামের একজন মেয়ে হ্যাকার ব্যাংক থেকে টাকাগুলো নিয়েছে। এই নিউজটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়। এতক্ষণ আগন্তুকটা টিভির সামনেই বসেছিল। নিউজটা দেখে মুখে অল্প হাসি ফুটে উঠে মুখ দিয়ে অস্পষ্ট সুরে বের হয়ে আসে। সাইকো কুইন। এতক্ষণ আগন্তুকটা টিভির সামনেই বসা ছিল। নিউজটা দেখে মুখে অল্প হাসি ফুটে উঠে মুখ দিয়ে অস্পষ্ট সুরে বের হয়ে আসে। সাইকো কুইন। আপনারা হয়তো ভাববেন আগন্তুকটা আবার কে? তাহলে শুনুন, হুট করে হারিয়ে যাওয়া ডেভিল কিং হলো আগন্তুক ব্যক্তিটা। এদিকে একের পর এক খুন হতে শুরু হয়। প্রত্যেকটা লাশের পাশে ডেভিল কিং ইজ ব্যাক লেখা, আর সেটাও তাজা রক্ত দিয়ে। সূর্যের মতো হ্যাকারও ভয়ে আটকে আসে, কারণ বেশ কয়েকদিন আগে তার একজন বিশ্বস্ত লোককে মেরে লাশের পাশে লেখা ছিল। চোখে দেখে মানুষগুলো অতি অন্ধকারে ভয়ে আটকে ওঠে, কিন্তু সেই অন্ধকারেই চোখে না দেখা মানুষ দিব্যি মুখে হাসির রেখা ফুটিয়ে চলতে পারে। আমি সেই অন্ধকার রাজ্যের রাজা। তোরা হ্যাকিং শিখে নিজেদের পাওয়ারফুল মনে করিস, তোদের মৃত্যুটা খুবই ভয়ঙ্করভাবে হবে। এই লেখাটা দেখার পর থেকেই সূর্য রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। হুট করে ডেভিল কিংয়ের আগমন, তাদের হুমকি, আর কেনই বা তাদের এভাবে হুমকি দিয়েছে কিছুই মাথায় যাচ্ছে না। তবে খুব সতর্ক তারা। চপায় বসে আছে রাজ আর সূর্য। সূর্যকে এভাবে গম্ভীর চিন্তায় দেখে রাজ হাসতে হাসতেই বলে, সূর্য সাহেব, একটা কথা জানেন তো, কান টানলে মাথা সুসুগুর করে বেরিয়ে আসে। ডেভিল কিং কতটা ভয়ঙ্কর তা আমাদের দেখার দরকার নেই। তবে ডেভিল কিং এর দুর্বলতা কি জানতে হবে। প্রত্যেকটা মানুষের একটা নাহলে একটা দুর্বলতা থাকে। রাজ কথাগুলো বলে সিগারেট ধরিয়ে হাসতে থাকে। রাজের কথাগুলো শুনে সূর্য ভাবনার জগৎ থেকে বের হয়ে যায়। রাজ ঠিকই বলেছে, প্রত্যেক মানুষের একটা করে দুর্বলতা থাকে। ডেভিল কিংয়ের হয়তো কোনো দুর্বলতা আছে। এইদিকে রাজ সিগারেট টানতে টানতে সামনে ল্যাপটপ নিয়ে কাজ করতে করতেই বলে ওঠে, কথাটা ছিল আরিয়ানকে মেরে আমি আমার রাজ্যে চলে যাব। কিন্তু এই বিষয়টা ব্যতিক্রম। ডেভিল কিংকে মেরে তারপরে বাংলাদেশ থেকে বের হব। যদি ডেভিল হয়ে, তাহলে আমি সূর্য রাজের দিকে গম্ভীরভাবেই তাকিয়ে আছে। রাজ হাসতে হাসতে সূর্যের দিকে ভুরু কুচকিয়ে তাকিয়ে বলে, আচ্ছা সূর্য সাহেব, রাশিয়ান দ্য কিং মাফিয়ার নাম শুনেছেন? রাজের কথায় সূর্য অবাক হয়ে যায়। সূর্য বুঝতে পারে রাজ কোনো সাধারণ খেলোয়াড় না, মাস্টার মাইন্ড জগতে নিখুঁত একজন খেলোয়াড়। সূর্য অবাক হয়ে বলে, রাশিয়ান দ্য কিং মালয়েশিয়ার একজন বড় মাফিয়া টিম, যারা মালয়েশিয়ার সব কিছু নিজের দখলে নিয়ে গেছে। তা হঠাৎ রাশিয়ান দ্য কিং, ওনার কথা জিজ্ঞেস করার কারণ? এ রাশিয়া দ্য কিং আরে কেউ না, আমি স্বয়ং নিজেই। রাজের কথা শুনে সূর্য অবাক হয়ে যায়। একের পর এক শট খেয়েই যাচ্ছে। তবে সূর্য বেশ খুশি। রাজ আর ডেভিল কিংয়ের মাঝে লড়াই করে যে বেঁচে থাকবে, তাকে সে মেরে সব কিছুই নিজে পরিচালনা করবে। এদিকে সাইকো কুইন 10 জন বিখ্যাত হ্যাকার ভাড়া করে এনে সূর্য সব টাকা হ্যাক করায় আর সবার মাঝে ছড়িয়ে দেয় এটা সাইকো কুইন নামে একজনের কাজ। সাইকো কুইন সিদ্ধান্ত নেয় এবার রাজের বিষয়ে তথ্য বের করবে। তাই হ্যাকারদের বলে রাজের ওয়েবসাইট হ্যাক করার জন্য। টিমের সবাই লেগে যায় সাইকো কুইনের কথা মতো। একটু পর ডেভিন নামের একজন রাশিয়ান হ্যাকার সাইকো কুইনের উদ্দেশ্যে বলে, ম্যাম, ওনার ওয়েবসাইট হ্যাক করা আমাদের জন্য অসম্ভব। উনি অনেক বড় একজন হ্যাকার। ওনার সব সিস্টেমে এমনভাবে সিকিউরিটি দেওয়া হয়েছে যে হ্যাক করার চেষ্টা করবে উল্টো তার সব কিছু হ্যাক হয়ে যাবে। ডেনিফের কথায় সাইকো কুইন চিন্তায় পড়ে যায়, মনে মনে বলে, রাজ মাহমুদকে তো আমি ধরবই। সে আমার থেকে আমার ভালোবাসাকে ছিনিয়ে নিয়েছে। রাজ মাহমুদের ধ্বংসের কারণটাও আমিই হব। সাইকো কুইন কাউকে ছাড়বে না, কাউকে না। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই
ঘড়ি কাঁটাটা টিকটিকভাবে আওয়াজ করতেছে। ডেভিল কিং চেয়ারে বসে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। মাস্টার মাইন্ড জগতের একজন অংশ ডেভিল কিং। ও খেলাটা যখন মাফিয়া আর হ্যাকারদের মাঝে হয় তখন হয়তো পরিস্থিতিটা ভয়াবহ হবে। তাদের রাজ্যটাতেই বেইমানি দিয়ে ভরপুর। চেয়ারের জন্য কে কাকে উপরে পাঠাবে সবার অজানা। তবে এই রাজ্যে একটা কথা প্রচলনে আছে, নিজের রক্তকেও বিশ্বাস করা যাবে না, কারণ এই রাজ্যে যে বিশ্বাস করবে সেই মারা পড়বে। ডেভিল কিং কালো কোট হুটি পরে বের হয়ে যায় অজানা গন্তব্যে। এইদিকে বারে বসে পুলিশ অফিসার অর্ণব সমানতালে বিয়ার খেয়েই যাচ্ছে। একেবারে মাতাল হয়ে বাড়ি থেকেই বের হয়ে যায়। কোনো রকম ড্রাইভ করে বাড়ির পথে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর কষে ব্রেক করে, কারণ রাস্তার মাঝে একজন মানুষ অবনয়ে বসে আছে। গাড়ি থেকে নেমে শালা মাদার, রাস্তার মাঝে বসে আছিস কেন? এক্ষুনি উপরে উঠিয়ে দিতাম। পুলিশ অফিসারের কথাগুলো শুনে লোকটা হাসতে হাসতেই বলে, পিপিলিকার ডানা গোচায় মরিবার তরে তোরা ডানাগুলো বেশ বড় হয়ে গিয়েছিস। তোর ডানাগুলো বেশ বড় হয়ে গিয়েছে, সেটাই ছাঁটাই করতে এসেছি। এখানে একজন মরবে, আর সেটা হচ্ছিস তুই। আগন্তুকটা কথাগুলো বলে হুড়িটা তার মুখে থাকা মাস্কটা সরিয়ে দেয়। পুলিশ অফিসার আগন্তুকটা দেখে চোখগুলো বড় বড় করে ফেলে। কিছু বলতে যাবে তখনই আগন্তুকটা মুখের ভিতর পিস্তল ঠেকিয়ে ধরে। সবগুলো গরম বুলেট তার মুখের ভিতর চালান করে দেয়। বুলেটগুলো ওপার প্রান্ত দিয়ে বের হয়ে যায়। রক্তগুলো ছিটকে গাড়িতে গিয়ে পড়ে। পুলিশ অফিসারের মৃতদেহ মাটিতে পড়ে থাকে। আগন্তুকটা হাসতে হাসতে অন্ধকারে মিলিয়ে যায়। এইদিকে সকালবেলা নিউজ দেখাচ্ছে পুলিশ অফিসার অর্ণবকে ডেভিল কিং মুখের ভিতর লাগাতার গুলি করেছে, যার কারণে সেখানেই মারা যায়। সব থেকে আশ্চর্যের বিষয় হলো পুলিশ অফিসারের চোখগুলো যেন বের হয়ে আসার উপক্রম ছিল। মনে হয় সামনে কোনো ভয়ঙ্কর কিছু দেখেছে। নিউজটা দেখে রাজের চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করে। অর্ণব তাদের হয়ে কাজ করত, তাকেও ডেভিল কিং মেরে ফেলেছে। এটা আর মারা যাচ্ছে না। রাগে গজগজ করতে করতে ল্যাপটপ নিয়ে বসে। এদিকে গভীর চিন্তার পর সূর্য হাসতে থাকে। হাসতে হাসতেই রাজকে বলে, নিউজটা দেখে রাজের চোখগুলো রক্তিবর্ণ ধারণ করে। অর্ণব তাদের হয়ে কাজ করতো, তাকেও ডেভিল কিং মেরে ফেলেছে। এটা আর মানা যাচ্ছে না। রেগে গজগজ করতে করতে ল্যাপটপ নিয়ে বসে। এদিকে গভীর চিন্তার পর সূর্য হাসতে থাকে। হাসতে হাসতেই রাজকে বলে, অনেক হয়েছে কুকুর শেয়ালের খেলা, এখন মাঠে বাঘে সিংহে খেলা হবে। দেখা যাক কে টিকে, বাঘ নাকি সিংহ। এইদিকে লেডি কুইন পাগলের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে রাজের সব কিছু হ্যাক করা যায়। রাশিয়া থেকে যত হ্যাকার এনেছে সবাই রাজের ওয়েবসাইট হ্যাক করতে অস্বীকার করেছে, কারণ হ্যাকিং জগৎটা ভয়ঙ্কর থেকে ভয়াবহ। এই রাজ্যর একবার ধরা পড়লে হয়তো জেল, না হলে দুনিয়ার মায়া ত্যাগ করতেই হবে। ডেভিল কিংয়ের তাণ্ডবে একে একে মাফিয়া থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যানও মারা পড়েছে। আর যাদের খুন করা হচ্ছে সবাই বিভিন্ন 2 নম্বরই কাজেই জড়িত। রাজ একটানা 3 ঘন্টা ল্যাপটপের সামনেই বসেছিল। টানা 3 ঘন্টা পর রাজের মুখে একরাশ মুচকি হাসি দেখা যায়। সূর্যকে পিঠে থাপ্পড় দিয়ে বলল, চল, একজনকে হাতে পেয়েছি। তোর সব টাকা যদি লেডি হ্যাকার হ্যাক করেছে তাকে ধরতে পেয়েছে। আমার পূর্ব পরিচিত আস্তানায় আসে। রাজের কথা শুনে সূর্য খুশিতে আটখানা। তার এতগুলো টাকা যে নিয়েছিল তাকে ধরতে পেরেছে। তারা দুজন বান্দরবনে চলে যায়। সেখানে রাজের পুরাতন আর পরিচিত গোডাউন। সেখানে রাজ আর আরিয়ান একসাথে হ্যাকিংয়ের কাজ চালাতো। তারা যেতে যেতে রাত 12টা বেজে যায়। নিস্তব্ধ এক রাস্তা, দূরে ল্যাম্পপোস্টের আলোয় হালকা লাল আভা নেই জ্বলে উঠেছে। রাজার সূর্য কয়েক কদম দিয়ে একটা পুরোনো বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়ি বললেই ভুল হবে, পুরাতন একটা গোডাউন। রাজা সূর্য ভেতরে প্রবেশ করতেই রাজের চেলাপোলারা চেয়ার এনে দেয়। রাজ দেখতে পায় হাঁটু ভাঁজ করে একজন মেয়েকে বেঁধে রাখা হয়েছে। মেয়েটি পুরো মুখ একটা কাপড় দিয়ে ঢাকা, যেন কোথায় এসেছে চিনতে না পেরে রাজ ইশারা করতেই মেয়েটির মুখ থেকে কাপড়টা সরিয়ে দেওয়া হয়। মেয়েটির মুখটা তার চুল দিয়ে ঢাকা। রাজ আবারও ইশারা করে। একটা লোক মেয়েটির চুলগুলো সরিয়ে দেয়। রাজ মেয়েটিকে দেখে শকড হয়ে যায়, কারণ মেয়েটি রাজের পূর্ব পরিচিত। রাজের মুখ থেকেই বেরিয়ে আসে, তানিশা। আপনারাও ঠিক ভেবেছেন, লেডি কুইন আর কেউ নয়, আরিয়ানের ফ্রেন্ড তানিশা। তানিশা রাজের দিকে তাকিয়ে হাসতে শুরু করে আর বলে, রাজ মাহমুদ, ও
ওরফে বেইমান। আমাকে কি চিনতে পেরেছিস আমি কে? রাজ হাসতে হাসতেই বলে, তোকে কেন চিনবো না? তুই তো আরিয়ানের ভার্সিটিতে পড়তি। তোকে প্রথম দেখাতেই আমার পছন্দ করে ফেলি, কিন্তু তুই সেই চুপচাপ স্বভাবের আরিয়ানকে পছন্দ করে বসলি। আরিয়ান নিজেও জানতো না ভার্সিটির সব থেকে সুন্দরী মেয়েটা তার জন্য পাগল। যখন শুনতে পারি আরিয়ান তোকে চেনে না, তখনই মাস্টার মান প্ল্যান তৈরি কর। তোকে বলি আরিয়ানকে দেখা না দিতে, আরও বলি আরিয়ান কাউকে ভালোবাসে। আমি যাকে পাবো না তাকে অন্য কারো হতে দেব না। রাজের এমন হাসি দেখে তানিশা বলতে শুরু করে, তোর কি মনে হয় তৃতীয় জনের কথা শুনে আমি আমার ভালোবাসার মানুষকে ছেড়ে দিব? তুই বলার পর আমি আরিয়ানের সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করি। সব শেষে যখন জানতে পারি আরিয়ানের লাইফে কেউ নেই, সেদিন আমি অনেক খুশি হয়েছি, অনেক। সিদ্ধান্ত নেই আরিয়ানকে প্রপোজ করব, কিন্তু আরিয়ানকে আমি আর ভার্সিটিতে খুঁজে পাইনি। বেশ কয়েকদিন পর আমি আরিয়ানের ব্যাপারে খোঁজ নিতে শুরু করি। ওই দিন খোঁজ নিয়ে আমি অবাক, কারণ আরিয়ানই ছিল আর কে, আর তাকে পুলিশ নিয়ে যায়। যখন শুনতে পাই তুই সাথে ছিলি, তখনই বুঝতে পারি এটা তোর একটা চাল ছিল। ওই দিন থেকে আরিয়ানের পিছু পিছু সর্বদা থাকতাম। দুইবার আরিয়ানকে তুই ফাঁসিয়েছিস। তানিশা একটানা কথাগুলো বলে দম নেয়। এতক্ষণ তানিশা রাজের দিকে তাকিয়ে কথাগুলো বলেছিল। অপর পাশে তাকিয়ে তানিশা অবাক হয়ে যায়, কারণ রাজের পাশে আরিয়ানের উকিল তারেক রহমান বসে আছে। তানিশা বলেই বসে, আপনি আরিয়ানের উকিল তারেক রহমান না? তানিশার কথা শুনে যেন তারেক মজা পাচ্ছে, হাসতে হাসতেই বলে, সবাই তো এক নামেই চিনে, বাংলাদেশের নাম্বার 1 ব্যারিস্টার তারেক রহমান। আর এছাড়াও আমার আরেকটা পরিচয় আছে। কথাগুলো বলে তারেক সাহেব হাসতে শুরু করে। তানিশা গম্ভীর কণ্ঠেই বলে, তোদের কাউকে ছাড়বো না। তোরা আমার থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস। তোরা দুজনই মারা পড়বি, দুজনই। কথাগুলো বলে তানিশা বাঁধা হাতগুলো খোলার চেষ্টা করে। রাজ তানিশার এমন ছটফট করা দেখেই বলে, তোকে একটা সুযোগ দিতে পারি, আর সেটা হলো তুই আমাকে বিয়ে করবি। দেখ, আরিয়ানকে তো উপরে পাঠিয়ে দিয়েছি, তোর ভালোবাসা মেরে দিয়েছি, তুই আমাকে বিয়ে কর, রানী বানিয়ে রাখবো। রাজের কথায় তানিশা ঘৃণা ভরা চোখে তাকিয়ে রাজের মুখে থুতু মেরে দেয়। তানিশার এমন বাজে ব্যবহারে রাজ রাগে গজগজ করতে করতে থাপ্পড় দিতে যাবে, অমনি বাহির থেকে একটা আওয়াজ হয়। গুড়নের সবাই আটকে ওঠে, কারণ এত রাতে এখানে কে আসবে। রাজের সব লোকগুলো সতর্ক চোখে এদিক সেদিক তাকায়। সবাইকে চমকে দিয়ে সামনের দরজা দিয়ে গুড়নের একজন লোক প্রবেশ করে। কালো কোট, কালো প্যান্ট, মাথায় কালো বড় হুটি, মুখে জকার মাস্ক। তাই সবাই বুঝতে পারে এটা আর কেউ নয়, এটা হচ্ছে ডেভিল কিং, যাকে রাজ পাগলে কুত্তার মতো খুঁজছে। ডেভিল কিংয়ের চোখগুলো দেখা যাচ্ছে। রাজ চোখের দিকে তাকিয়ে আটকে ওঠে, কারণ চোখগুলো রক্তিম বর্ণ হয়ে আছে। চোখ দিয়ে যেন সবাইকে পুরো ছাড়খাড় করে দেবে। ডেভিল কিং ইশারা করতেই রাজের এক লোক ভয়ের দৌড়ে চেয়ার নিয়ে আসে। ডেভিল কিং চেয়ারে বসে। রাজা সূর্যের সামনে থাকা টেবিলের উপর পা রেখে উপরের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ওড়াতে শুরু করে। ডেভিল কিংয়ের সাহস দেখেই রাজ বলে ওঠে, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই আমাকে চিনিস না আমি কে? কার সামনে বসে নবাবি করছিস? আমার রাজ্যে এসে আমার সামনে বেয়াদবি? রাজার এমন কথা শুনে ডেভিল কিং সবার অগোচরে মুচকি একটা হাসি টেনে গম্ভীর হয়ে বলে, সিংহের কোনো দৃষ্টি রাজ্য থাকে না। সিংহ যেখানে যায় সেটাই সিংহের রাজ্য হয়ে যায়। আমি হলাম সেই সিংহ যার দাবানলের সামনে ভয়ঙ্কর জীবজন্তুগুলো জায়গায় হিসু করে দেয়। কথাগুলো বলে ডেভিল কিং হাসতে শুরু করে। হাসি থামিয়ে সূর্যের দিকে তাকিয়ে বলে, তোকে দেখে আমার কান্না পাচ্ছে রে। মাস্টার মাইন্ডের জগতে এসেছিস মাস্টারের সাথে মাইন্ড গেম খেলতে। তোর মতো চুনোপুটি তো মাস্টার মাইন্ড জগতের চাকর হওয়ার যোগ্য নয়। সমাজের কাছে তুই একজন দানশীল, নম্র, ভদ্র নাম্বার 1 ব্যারিস্টার তারেক রহমান। সেই তুই অন্ধকার জগতের ডার্ক হ্যাকার টিমের প্রধান হ্যাকার সূর্য। ডেভিল কিংয়ের কথাগুলো শুনে সূর্য থ হয়ে যায়। ডেভিল কিংকে তারা হালকাভাবে নিয়েছিল, আর এখন দেখা যাচ্ছে ডেভিল কিংয়ের মাস্টার মাইন্ড সম্পর্কে তাদের ধারণাটা ভুল। রাজ বলে, এত পক পক করে লাভ নেই।
তুই তোর তো এত পক পক করে লাভ নেই। তুই তোর মুখ দেখাতে ভয় পাচ্ছিস নাকি? মুখ দেখা, আমরাও দেখি। মুখ দেখলে ভয় পাবি না তো? তোদের যে অবস্থা, কিভাবে যে এই জগতে আসলে উপরওয়ালাই জানে। টেবিল কিং কথাগুলো বলেই হাসতে থাকে। যদি সত্যিকারে অর্ধেক পুরুষ হাসে তাহলে তোর মুখ দেখা। রাজের কথায় টেবিল কিং আস্তে আস্তে তার মুখ থেকে জকার মাস্কটা খুলে লাল লাইটের আলোতে টেবিল কিং এর মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে। সূর্য ভয়ে চেয়ার থেকে পড়ে যায়। রাজ একধানে তাকিয়ে আছে। টেবিল কিংকে দেখে তানিশার মুখে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। তানিশা বলে, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? রাজের কথায় টেবিল কিং আস্তে আস্তে মুখ থেকে জকার মাস্কটা খুলে লাল লাইটের আলোতে ডেভিড কিংয়ের মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল। সূর্য ভয়ে চেয়ার থেকেই পড়ে যায়। রাজ এক ধ্যানে তাকিয়ে আছে। ডেভিড কিংকে দেখে তানিশার মুখে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। তানিশা বলে, সিংহ তার রাজ্যে এসে পড়েছে। প্রত্যেকটা খ্যাকশিয়ালকে দৌড়ে দৌড়ে মারবে। কথাগুলো বলে তানিশা হাসতে শুরু করে। ডেভিড কিং উপরের দিকে তাকিয়ে সিগারেট টেনেই যাচ্ছে। সূর্য মাটি থেকে উঠে হয়তো কণ্ঠেই বলে, আরিয়ান, তুই এখনো বেঁচে আছিস কিভাবে? ওই দিন না নিজের চোখে দেখেছি মরে পড়ে আছিস, কিভাবে সম্ভব? সূর্যের কথায় আরিয়ান হাসতে শুরু করে। আপনারাও ঠিক ভাবছেন, টেবিল কিং আর কেউ নয়, আমাদের আরিয়ান। হাসতে হাসতে বলতে লাগে, তোদের একটা গল্প বলি। কখনো শুনেছিস সিংহের রাজ্যে সিংহকে মেরে ফেলতে? তোরা তো মাস্টার মাইন্ড নামে কলঙ্ক। আচ্ছা শোন তাহলে। যখন হাসপাতাল থেকে আমাকে তানিশারা নিয়ে যায়, সবই ঠিক ছিল, কিন্তু পুলিশ, গুন্ডা পান্ডা সবাই আমাদের লোকেশন পেয়ে যাচ্ছিল। বিষয়টা প্রথমে স্বাভাবিক মনে হলেও পরে অস্বাভাবিক লাগতে শুরু করে। তখনই আমার খেয়াল হয়, তারেক, তুই আমাকে আমার মায়ের শেষ চিহ্ন লকেটটা দিয়েছিস আর বলেছিলি আমি যেন সব সময় নিজের কাছে রাখি। বিষয়টা খটকা লাগলো। তারা সবাই যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়, তখনই আমি চেক দিয়ে শিওর হই এখানে লোকেশন ট্রেকার লাগানো। তোদের নিয়ে খেলতে মনে চাইল। আদ্র নীল তানিশাকে রাতে আমার সিক্রেট জায়গায় রেখে সেই লকেটের সাহায্যে গেমটা জমিয়ে দেয়। তোরা আমায় জায়গায় হার কাউকে মারিসনি। ডার্ক হ্যাকার টিমের তুর্যকে মেরেছিস। রেডি থাকিস তোরা। আরিয়ানের কথায় সূর্য চিলিয়ে ওঠে। কারণ তুর্য আর কেউ না, তুর্য হলো সূর্যর আপন ছোট ভাই। আরিয়ান হাসতে হাসতে আবারও বলল, তোরা কাঁচা প্লেয়ার রে, মনে করেছি তোদের নিয়ে ভালোই খেলবো, কিন্তু তোদের এমন কাঁচা খেলা পছন্দ হচ্ছে না, তাই তোদেরকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। আরিয়ানের কথায় রাজ বলে, সবই বুঝলাম, কিন্তু তুই ডেভিল কিং হলি কিভাবে? আর সেটাও আমি জানি না। কাহিনীটা কি? রাজের কথায় আরিয়ান আবারও হাসতে শুরু করে। হাসতে হাসতেই বলে, তোকে সব কিছুই শেয়ার করতাম। আচ্ছা শোন, তোর মনে আছে আমি সাইবার নিরাপত্তার হেড নাজমুল ভাইকে হেল্প করি? ওনাকে তো তার টিমে যেতে অস্বীকার করি, কিন্তু উনি একদিন আমার খোঁজ করতে করতে আমার বাসায় আসে আর বলে, আরিয়ান, আমি জানি তোমাকে হাজার বলার পরও তুমি আমার সাথে আসবে না। তোমাকে দেখে একটা জিনিস বুঝতে পেরেছি, তুমি দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করতে চাও। কিন্তু তুমি কি জানো, আজকাল বড় বড় নেতাকর্মীরা গরিবদের রক্ত চুষে চুষে খাচ্ছে। তুমি পারবে সাধারণ মানুষদের ন্যায় দিতে? তখন আমি ওনার কথা শুনে অবাক হলাম, কারণ দেশে এত এত মানুষ থাকতে নাজমুল ভাই আমার কাছেই এলো কেন? ওনাকে জিজ্ঞেস করি, ভাই আমি তো অতি সাধারণ, আমি কিভাবে সাধারণ মানুষকে ন্যায় দিতে পারবো? তুমিই পারবে। তোমাকে সবার আড়াল থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আজ থেকে তুমি হবে ডেভিল কিং। তোমার নাম শুনলে যেন সমস্ত নেতা পেতাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। তবে তোমার ডেভিল কিং হওয়ার গল্পটা একান্ত তোমার, তোমার মাও যেন না জানে। আরিয়ান একদমই কথাগুলো বলেই নিঃশ্বাস নেয়। আরিয়ানের কথা শেষ হতেই সূর্য বলে, তুই আমার ভাইকে মেরে ফেলেছিস, কুত্তার বাচ্চা। আমিও তোর মাকে নিজ হাতে কুপিয়ে মেরেছি। সূর্য কথাগুলো শুনে আরিয়ানের চোখগুলো রক্তবর্ণ ধারণ করে। কোমর থেকে চাপাতিটা দিয়ে সূর্যের হাতের মাঝে বরাবর এক কূপ বসিয়ে দেয়।
সূর্য মাগো বলে চিল্লিয়ে ওঠে। সূর্য চিল্লানোর আওয়াজে পুরো গ্রাউন্ডটা কাঁপতে শুরু করে। এমন একটা মুহূর্তের মাঝে রাজ হাসতে শুরু করে, হাসতে হাসতেই বলে, শিয়াল আর কুকুরের শরীরে যতই পেটানো যায় তবুও তাদের কিছুই হয় না, কারণ তাদের শরীরটা পরিস্থিতির সাথে খাপে খাপ নিয়েছে। আমি জানি তুই আসবি, তুই যতই হোক সহজে মরবি না, জানতাম। আর লেডি কুইনকে আনলে তুইও আসবি। যেমন কান টানলে মাথা আসে, তোর আশেপাশে তাকিয়ে দেখ। আয়ার আশেপাশে তাকিয়ে দেখে পুরো গোডাউনে বডি ফিল্ডার দিয়ে ভর্তি, কম করে হলেও 50-60 জন। আয়ার একটা মুচকি হাসি দেয়, তানিশার সামনে এগিয়ে তার হাতে গুলি করে দেয়। ভালো করে তাকিয়ে দেখে তানিশা সুন্দর ফর্সা গালে থাপ্পড়ের দাগ স্পষ্ট, ঠোঁট কেটে রক্ত বের হয়ে শুকিয়ে গিয়েছে। তানিশাকে খুলে ইশারা করে চলে যেতে। তানিশা যেতে চায় না, রক্ত বনে চোখে তানিশার দিকে তাকায়, সুর সুর করে গোডাউন থেকে বের হয়ে যায়। তানিশা বের হওয়ার ঠিক 1 ঘন্টা পর আরিয়ান বের হয়ে যায়, পুরো শরীরে রক্ত রঙিন, খুঁড়িয়ে খুঁড়িয়ে তানিশার কাছে যায়। আরিয়ান কোনো কিছুই না বলে গাড়িতে গিয়ে বসে। তানিশা এসে গাড়ি চালাতে শুরু করে। সকালে তানিশা নিউজ চালু করতে ঝটকা খায়, কারণ টিভিতে নীলকে দেখানো হচ্ছে। নীল বলছে, বান্দরবন জঙ্গল এলাকায় পরিত্যক্ত গোডাউনে প্রায় অনেক মানুষের লাশ উদ্ধার করা হয়। ভয়ঙ্কর বিষয় হচ্ছে কে কোনটা, কার বডি কোনটা চেনার কোনো উপায় নেই। হাত, গলা, মাথা, পা কারো কোনোটার সঠিক জায়গায় নেই। একজনের কাটা মাথা ঝুলিয়ে রাখা হয়েছে, আর রক্ত দিয়ে বড় বড় অক্ষরে লেখা ডেভিল কিং। আরেকটা বিষয় হচ্ছে রেপ কেসে পুলিশ যেই ছেলেটাকে গ্রেপ্তার করেছে সে সম্পূর্ণ নির্দোষ। নাম্বার 1 ব্যারিস্টার তারেক রহমান হচ্ছে আমাদের দেশের শত্রু, ডাক হ্যাকার টিমের হেড। সব তথ্য পুলিশের কাছে এসেছে। তানিশা কিছু বলতে যাবে, তখনই আরিয়ান বলে, নীল নিউজ রিপোর্টার। নীলের মাধ্যমেই আমার নির্দোষ হওয়াটা সহজ হয়েছে। আরিয়ানের কথার মাঝে কলিং বেলের আওয়াজ কানে আসে। তানিশা আঁতকে ওঠে। আরিয়ান গিয়ে দরজা খুলে দেয়। সামনে আদ্র আর নীলা দাঁড়িয়ে আছে। আরিয়ানকে দেখে দুজনে জড়িয়ে ধরে বলে, বস, মাস্টারমাইন্ড জগতের কিং তুই। তোর প্ল্যানিংয়ের জন্য আমরা সফল। যদি মরার নাটকটা না করতি তাহলে কখনোই ধরতে পারতাম না। তাদের কথাগুলো শুনে তানিশার মুখ লাল হয়ে যায়। তার মানে আদ্র আর নীল সব জানতো। তানিশার এমন রাগান্বিত চেহারা দেখে তারা তিনজনে দৌড়ে পালায়। সমাপ্ত।